আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? তারেক্স অ্যাডমিশন কলেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ফিনান্স ক্লাস নিব। তোমাদের সামনে ফিনান্স এক্সাম, তো সেই ধারাবাহিকতা রক্ষায় আমরা আজকে একটা ফিনান্স ক্লাস নিব। ইনশাল্লাহ আশা করছি আমাদের ক্লাস থেকে তোমরা যথেষ্ট ফিনান্স সম্পর্কে ভালো ধারণা পাবে। পাশাপাশি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমাদের জন্য যথেষ্ট কার্যকরী হবে। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটি শুরু করে দিব। সাধারণত যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ফিনান্স ক্লাসটা খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ আশা করছি। তো আমরা ক্লাস শেষে ভালো একটা সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের যাদের যাদের লাগবে তারা একটু কমেন্টে জানাবো যে ভাই আমাদের সাজেশনটা লাগবে। যদিও আমরা এটা পেইড ব্যাচে দিব, কিন্তু কিছু কিছু শিক্ষার্থীরা যারা ক্লাস করবে আজকে ক্লাস করবা, বেশি বেশি শেয়ার দিবা। আমরা অলমোস্ট কতগুলো প্রায় 300টার এমসিকিউ রয়েছে, আমরা পুরোটাই তোমাদের শেয়ার করে দিব, ঠিক আছে? যারা যারা আছো একটু ক্লাসটা শেয়ার দিবা, ক্লাস করবা, ক্লাসে অ্যাটেন্ড থাকবা। আমি সাজেশনটা সেটা তোমাদের দিয়ে দিব। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। ফিনান্স প্রথম পত্রের উপর আমরা একটা ম্যারাথন ক্লাস নিব, আর দ্বিতীয় পত্রের উপর একটা ক্লাস নিব। দুইটা ক্লাস, এবং যদি আমরা টোটাল 600-700 এমসিকিউ পড়ি ইনশাল্লাহ এর বাইরে আর লাগবে না আশা করছি, ঠিক আছে? তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু দেখবো যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো, আর যারা যারা এখনো যুক্ত হওনি একটু দ্রুত যুক্ত হয়ে যাও। কে কেমন আছো আমাকে একটু জানাও, সবাই সুস্থ আছো কিনা এই শীতের মধ্যে, কে কোথা থেকে ক্লাসটা করতেছো সবাই একটু আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই সবাই একটু জানাবা আমাকে, ঠিক আছে? ওকে, চামিলি যুক্ত হয়েছো, রাসেল যুক্ত হয়েছো, ঠিক আছে। আমরা তাহলে ইনশাল্লাহ শুরু করে দিব, আর দেরি করবো না। কেননা এমনিতেই অলরেডি 8টা বেজে গেছে, আমরা একটু ফার্স্ট ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই একটু দ্রুত জানাও ভাইয়ারা, আমার সাউন্ড, আমার কথা ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ কিনা। ফাইন, তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমাদের প্রথম কোশ্চেন, চলো দেখি আমাদের কি আছে। দেখো প্রথম কোশ্চেন, ওকে আমরা শুরু করে দিব। দেখো কি বলছে প্রথম কোশ্চেনটা, দেখো অর্থায়নের কি বলতেছে। দেখো, অর্থায়নের সিদ্ধান্ত প্রধানত কোন বিষয়ের উপর প্রভাব ফেলে। দেখো তো অর্থায়নের যে সিদ্ধান্তটা, আজকে আমরা 9টা চ্যাপ্টার থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো হয়তো একটু ট্রিকি কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায়, ওই সকল টাইপ কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করবো। তো তোমরা একটু কোশ্চেনগুলো একটু ভালো মতো অ্যান্সার করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, রাসেল বলেছো, সরি আল মাহমুদ বলেছো যে ভাইয়া বিবির পরীক্ষা কালকে আমরা এটা কি করবো। আচ্ছা, বিবির পরীক্ষা কালকে তোমরা কি করবো, তোমরা একটু বাসা পড়ালেখা করো। এখন ফিনান্স ক্লাসে তোমাদের অতটা দরকার নেই। যদি মনে করো যে না রিফ্রেশমেন্ট থাকি, মাথায় প্রেশার নিবো না, তাহলে ছেলে ক্লাসটা করতে পারো। হাবিবা, আমি আমি দিনাজপুর থেকে। ঠিক আছে ভাইয়া, ক্লাসটা করো, আর হচ্ছে ক্লাসটা একটু শেয়ার দিও সবাই, যেন সবাই মিলে ক্লাসটা করতে পারি আমরা, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার দিব আমরা, যেন আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। ওকে, রাসেল পঞ্চগড় থেকে। আচ্ছা ভাইয়া, আমি দিনাজপুর থেকে। এনজে জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার কি দেখো তো, অর্থায়নের সিদ্ধান্ত প্রধানত কোন বিষয়ের উপর প্রভাব ফেলে। পণ্যের গুণগত মান। দেখো তো, পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানের ঝুঁকি এবং রিটার্ন, শ্রমিকের দক্ষতা, নাকি বাজার চাহিদা। বলো তো কোনটা হতে পারে। বলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাই, আমি একটু অ্যান্সারগুলো দেখবো, ঠিক আছে? সবাই ওকে, অর্থায়নের কি সিদ্ধান্তগুলো প্রধানত কোন বিষয়ের উপর প্রভাব ফেলে বলো তো ভাইয়া। অর্থায়নের যে বিষয়গুলো রয়েছে এটা কোন বিষয়ের উপর প্রভাব ফেলে বলো তো। প্রতিষ্ঠানের গুণগত মান, গুণগত মান নিয়ে কখনো অর্থায়ন কাজ করে না। গুণগত মান নিয়ে কাজ করে হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এইটা হচ্ছে কাজ করে, মার্কেটিং এর কাজ হচ্ছে এটা, গুণগত মান। অথবা দেখা যায় বিএসটিআই, এরা হচ্ছে সাধারণত কি এটা নিয়ে কাজ করে, তাহলে এটা তো হবেই না। শ্রমিক দক্ষতা, শ্রমিক দক্ষতা সাধারণত এইটা আসে হচ্ছে ব্যবস্থাপনার মধ্যে, আর এটা হচ্ছে ব্যবস্থাপনার একটা অংশ। ওকে, ব্যবস্থাপনা কার্যাবলী। বাজার চাই, বাজার চাহিদা, এটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং, তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো, প্রতিষ্ঠানের কি বলতো ঝুঁকি এবং রিটার্ন। প্রতিষ্ঠানের কি বলতো ভাইয়া, প্রতিষ্ঠানের ঝুঁকি এবং রিটার্ন। প্রতিষ্ঠানের ঝুঁকি এবং রিটার্ন বিষয়গুলোকে কি সাধারণত উপর কি প্রভাব বিস্তার ফেলে। ওকে, কোন বিষয়ের উপর প্রভাব ফেলে সেটা হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানের ঝুঁকি এবং রিটার্ন। তাহলে যারা যারা অ্যান্সারটা করতে পারছো একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তোমরা অনেকে ভুল অ্যান্সার উত্তর দিয়েছো, ভুল উত্তর দেওয়া যাবে না, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করব, ঠিক আছে? চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার কি হবে। একের হচ্ছে বি। হ্যাঁ, চামেলি অ্যান্সার সঠিক করেছো, রাসেল অ্যান্সার ভুল দিয়েছো। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। পরবর্তী কোশ্চেনটা আমাদের বলতেছে, দেখো কোনটি ইনভেস্টমেন্ট ডিসিশনের অন্তর্ভুক্ত। দেখো তো কোনটি ইনভেস্টমেন্ট ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশন মানে কি বলতো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ইনভেস্টমেন্ট ডিসিশন কি, ইনভেস্টমেন্ট ডিসিশন হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে গিয়ে আমরা কোন সিদ্ধান্তটা নিব। দেখো ইনভেস্টমেন্ট ডিসিশনে দেখো লভ্যাংশ নীতি, মূলধন কাঠামো, সম্পদ বিনিয়োগ, সম্পদ বিনিয়োগ নাকি ঋণ গ্রহণ। তাহলে লভ্যাংশ নীতি হচ্ছে ডিভিডেন্ড, একটা হচ্ছে ডিভিডেন্ড। ওকে, আরটা হচ্ছে ডিভিডেন্ড। ওকে, এটা ডিভিডেন্ড। মূলধন কাঠামো, একটা হচ্ছে আমাদের কি মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং এর একটা অংশ। ওকে, ঋণ গ্রহণ, একটা
হচ্ছে ডেপ্ট ইনভেস্টমেন্ট। তাহলে আলটিমেটলি কি বলতো, সম্পত্তি বিনিয়োগটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন। সম্পত্তি বিনিয়োগটা কি বলতো, আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন। সম্পত্তি বিনিয়োগ, ওকে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সম্পত্তি বিনিয়োগটা কি হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন। তাহলে 2 নম্বরের অ্যান্সার হচ্ছে কি আমাদের, 2 এর অ্যান্সার হচ্ছে কি বলতো, সম্পত্তি বিনিয়োগ। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা একটু ক্লাসটা একটু ফাস্ট করবো, কারণ আজকে অনেকগুলো এমসিকিউ আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেনে যদি আমরা লক্ষ্য করে দেখো, ফাইন্যান্সিং ডিসিশন। তাহলে ফাইন্যান্সিং ডিসিশনটা কি নিয়ে কাজ করে? ফাইন্যান্সিং ডিসিশন দেখো, ফাইন্যান্স মানে কি বলতো, অর্থায়ন। ফাইন্যান্স মানে কি বলতো ভাইয়া, অর্থায়ন। ফাইন্যান্স মানে যদি অর্থায়ন হয়, তাহলে অর্থায়ন কি নিয়ে কাজ করে? তহবিল সংগ্রহ, উৎস নির্ধারণ এবং এর ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। প্লাস ব্যবস্থাপনা, প্লাস কি নিয়ে কাজ করে? ব্যবস্থাপনা। তাহলে কি নিয়ে কাজ করে বলতো? ফাইন্যান্সটা কাজ করে হচ্ছে তহবিল সংগ্রহের উৎস নির্ধারণ এবং তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তাহলে আমাদের 2 নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমি একটু ফার্স্ট অ্যান্সার দেখবো, ঠিক আছে? ক্লাসটা ওকে, কাইফ অ্যান্সার করেছো, রাসেল, আল মাহমুদ, হাবিবাতুল কুবরা, জুই, ওকে। আল মাহমুদ ক্লাস করতেছে, হ্যাঁ ভাই ক্লাস করো। মনে করো যে আসলে আমি গত 6-7 বছরের অ্যাডমিশন জগতের সাথে যুক্ত থেকে বা স্টুডেন্ট পড়ায় যে জিনিসটা ফিল করছি, পরীক্ষার আগের রাতে প্রচুর পড়ে মনে করে যে চান্স পাওয়া যায় না, ঠিক আছে? আমার এখনো মনে আছে একটা ছেলের ঘটনা। ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমএসটি তে পাইছে, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, একজন বলছি এমএসটি, যাই হোক। তো আমার ওই ফ্রেন্ডটা হচ্ছে, ওর যেদিন পরীক্ষা, মানে ধরো কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আমার সাথে ছিল। তো আজকে আমি ফোন দিয়ে বলতেছি, দেখ দোস্ত কালকে পরীক্ষা, তোরা কি পড়ালেখা করতেছিস? বিকাল টাইমে ও বলতেছে যে ভাই আমি ফুটবল খেলতেছি, তুই এরকম সময় কেন কল করছিস আমাকে? অথচ ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকই চান্স পাইছে, আমি চান্স পাইনি। তো আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে এমন একটা জগৎ ভাই, এখানে আসলে অনেক বেশি পড়েও চান্স হয় না, কম পড়ে চান্স হয় না। এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে। তুমি অনেক বেশি পড়লে চান্স পাবা, এরকম ধারণার উপরে কখনো বিশ্ববিদ্যালয় বা কম্পিটিটিভ এক্সামে কখনো চান্স হয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে সম্পূর্ণ লাক। এটা তোমার পরিশ্রম যদি সবই হইতো, তাহলে পরিশ্রম কে করে না বলো? নিজের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কে চেষ্টা না করে? সবাই চেষ্টা করে। একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবাই চেষ্টা করে, কিন্তু সবাই কি চান্স পায় না। কেন? কারণ হচ্ছে তার কপালে থাকে না, কিচ্ছু করার নাই। এটাই ভাই বাস্তবতা, ঠিক আছে? ওকে ওকে, এমডি সালমান ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাবো, হ্যাঁ চলো। তো অবশ্যই আমার মতে মনে হয় যখন যে ক্লাস হয় সেটা করে ফেলা ভালো, একটু শিখে ফেলি, ঠিক আছে, যদি কাজে লাগে। ডিভিডেন্ড ডিসিশন, এই যে এইটা হচ্ছে আমাদের মেইন ডিসিশন। দেখো ডিভিডেন্ড ডিসিশনটা কি? তাহলে ডিভিডেন্ড ডিসিশন হচ্ছে আমাদের মুনাফা বন্টন, ঠিক আছে, মুনাফা বন্টন। কারণ তহবিল সংগ্রহ হচ্ছে অর্থায়ন, ফাইন্যান্সিং ডিসিশন, একটা হচ্ছে ফাইন্যান্সিং, বিনিয়োগ হচ্ছে ইনভেস্টিং, ঝুঁকি হ্রাস, একটা হচ্ছে আমাদের বাজেটিং এর মধ্যে, বাজেটিং, এটা হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে কি? ডিভিডেন্ড কি? তাহলে মূলধন বন্টন। তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে বি। 4-এর অ্যান্সার হচ্ছে আমাদের বি, ওকে। হ্যাঁ ভাই, যা পড়ছি ওইগুলো যা করা আল্লাহই করবে। হ্যাঁ আসলে এর থেকে বেশি কিছু ভাই ভাবতে গেলে না, পরে আসলে আর চান্স হবে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওই আমার একটাই সমস্যা, ফোন টিপতেছি, আমার স্টুডেন্ট ভর্তি হইতেছে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এখানে দুইটা আছে, একটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওকে, প্রফিট ম্যাক্সিমাইজেশন, আর একটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ওকে। প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, ওকে, মুনাফা সর্বাধিকরণ, ওকে, মুনাফা সর্বাধিকরণ। আর হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে কি বলতো ভাইয়া? সম্পদ সর্বাধিকরণ, ওকে। মুনাফা সর্বাধিকরণ মানে কি? এটা হচ্ছে সাধারণত নর্মালি একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেটা মেইন গোল থাকে, যে হ্যাঁ ভাই আমরা কি করব, আমরা মুনাফাটা বৃদ্ধি করব, ঠিক আছে? আমরা কি করব? মুনাফা বৃদ্ধি করে ফেলবো। আর দেখো আর হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে কি? সম্পদ সর্বাধিকরণ মানে কি? একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানির সাধারণত শেয়ারটাই মেইন, তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া মানে কি? প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাওয়া। তাহলে আলটিমেটলি সম্পদ সর্বাধিকরণ। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে কি বলতো? সম্পদ সর্বাধিকরণ। আর দেখো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মূলত কার স্বার্থ রক্ষা করে থাকে বলতো? মূলত কার স্বার্থ রক্ষা করে থাকে বলো? কার স্বার্থ রক্ষা করে থাকে বলো তো ভাইয়া, কার স্বার্থ? তাহলে দেখো ব্যবস্থাপকের, কর্মচারী নাকি শেয়ার হোল্ডারের? তাহলে আলটিমেট রাইট অ্যান্সার হচ্ছে শেয়ার হোল্ডারের। যেহেতু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন শেয়ারের মূল্য বৃদ্ধিটা নিয়ে কাজ করে, তাহলে অবশ্যই শেয়ার মূল্য বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। আর এর ফলে কি? শেয়ার হোল্ডারে কি সবচেয়ে বেশি কি এখানে স্বার্থটা রক্ষা হয়, বা তাদের স্বার্থই এখানে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো, অনেকে নিধি অ্যান্সার করেছো, ওকে, হাবিব অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, ফাইন, সবাই একটু অ্যান্সার করে ভাই, ঠিক আছে? আমি অনেকের অ্যান্সার দেখতে পাই না, আমার এখানে শো করে না। দেখো আধুনিক ফাইন্যান্স কোন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয়? দেখো তো এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষা, হ্যাঁ। আমাদের এইখানে অনেক বাছাই করা কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের খুবই কার্যকর হতে পারে। দেখো আধুনিক ফাইন্যান্স
কোন দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হয়? হিসাব ভিত্তিক, উৎপাদন ভিত্তিক, সিদ্ধান্ত ভিত্তিক নাকি বিপণন ভিত্তিক? বলো তো ভাইয়া। দেখো এই সকল টাইপ যদি কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু প্রচুর ঝামেলা পড়ে যাবে। হ্যাঁ, হিসাব আধুনিক ফাইন্যান্স কোন দৃষ্টিভঙ্গি থেকে কি পরিচালিত হচ্ছে? হিসাব ভিত্তিক মানে হিসাব করে দেখে যে এত টাকা লাভ হবে না লস হবে এটা। উৎপাদন ভিত্তিক, উৎপাদন করে দেখে যে উৎপাদন করলে কতটুকু উৎপাদন করে লাভ লস হবে। সিদ্ধান্ত ভিত্তিক, সিদ্ধান্ত নিয়ে নিয়ে দেখে নাকি বিপণন ভিত্তিক নাকি মানে বাণিজ্য করে দেখে? তাহলে কোনটা হবে বলতো ভাইয়া? 5 নাম্বারের অ্যান্সার গেল, 6 এর অ্যান্সার করে ফেলো সবাই। ওকে ওকে ওকে। আমার তো ভাই ফাইন্যান্স না, আমি ফাইন্যান্স করতে পারি না, তুমি মার্কেটিং ক্লাসের সময় কইরো। ওকে, মার্কেটিং সময় কইরো, সমস্যা নাই। ওকে ঠিক আছে। ওকে ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এই কোশ্চেন আসছে, তাহলে আধুনিক ফাইন্যান্স আলটিমেটলি সিদ্ধান্ত ভিত্তিক। কি ভিত্তিক বলা যায়? সিদ্ধান্ত ভিত্তিক। ঠিক আছে, প্রত্যেকটা বিজনেস করার ক্ষেত্রে দেখো, ফাইন্যান্সে দেখো প্রত্যেকটা থিওরি বা প্রত্যেকটা অ্যাজাম্পশন সব কিন্তু আমাদের মানে অ্যাজাম্পশন করা যায়, হ্যাঁ এটা হলে এটা হবে, এটা করলে এটা হবে, এটার ফলে এটা হতে পারে, তাহলে এইভাবে করলে প্রতিষ্ঠানটা এইভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তার মানে এগুলো কি আলটিমেটলি সিদ্ধান্ত ভিত্তিক হয়ে থাকে। কি কি হয়ে থাকে? সিদ্ধান্ত ভিত্তিক হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য কি? অর্থায়নের চূড়ান্ত লক্ষ্য দেখো তো, নগদ প্রবাহ, মুনাফা, প্রতিষ্ঠানের বাজার মূল্য বৃদ্ধি নাকি বিক্রয়? কোনটা হতে পারে? সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া। দেখি এটা কি বলো তো সবাই। অর্থায়নের চূড়ান্ত সিদ্ধান্ত কি? সাধারণত দেখো দেখো আমরা একটু পরে আসছি না, দেখো মুনাফা সর্বাধিকরণ, একটা হচ্ছে কি মুনাফা সর্বাধিকরণ, আর একটা কি বলতো মূলধন, সরি সম্পদ সর্বাধিকরণ। কি ভাইয়া? সম্পদ সর্বাধিকরণ। ওকে, সর্বাধিকরণ। তাহলে দেখো আলটিমেটলি দেখো মুনাফা সর্বাধিকরণ সাধারণত আমাদের যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে, এক মালিকানা প্রতিষ্ঠান হইতে পারে, অংশীদারিত্ব হইতে পারে, কোম্পানিতে হইতে পারে, সমবায়িত হইতে পারে, যে কোনোটা হইতে পারে। কিন্তু দেখো ভাইয়া, সম্পদ সর্বাধিকরণ আলটিমেটলি মেইন গোল থাকে হচ্ছে একটা কোম্পানির বা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আলটিমেটলি আমরা যে ফাইন্যান্সটা করি, অর্থায়নটা করি, অর্থায়নের মেইন থিমটা হচ্ছে তারা কি চায়? সবসময় শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের বাজার মূল্য বৃদ্ধি। প্রতিষ্ঠানে কি বাজার মূল্য বাড়তে পারে? যখন একটা শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তখনই কি, যখন শেয়ারের দাম উঠানামা করে, ফ্লাকচুয়েশন করে, তখনই কি হয়? তখনই আলটিমেটলি অর্থায়নটা প্রতিফলিত হয় বা প্রতিষ্ঠানের শেয়ার মূল্য কি বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি দেখো, সরকারি অর্থায়ন ঘাটতি বাজেট নির্দেশ করে। সরকারি অর্থায়ন মাঝে মাঝে কি হয় বলতো? ঘাটতি বাজেট হয়ে যায়। ঘাটতি বাজেট মানে কি বলতো? ঘাটতি বাজেট মানে কি? ধরো মনে করো আয় হয়েছে ধরো 10 টাকা, আয় হয়েছে ধরো 10 টাকা, ব্যয় হয়ে গেছে ধরো 12 টাকা, তাহলে এই দেখো মাইনাস 2 টাকা। তাহলে এই ক্ষেত্রে কি হয়? সরকারের ঘাটতি বাজেট হয়ে যায়। কি হয়? ঘাটতি বাজেট। তাহলে কি বলতো? ব্যয় আয়ের চেয়ে যখন কি বেশি হয়, তাই না? ঘাটতি বাজেট কখন হয়? যখন কি ব্যয় আয়ের থেকে কি হয়? বেশি হয়। ব্যয় আয়ের থেকে কি হয় ভাইয়া? বেশি হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ব্যয় আয়ের থেকে যখন বেশি হয় তাহলে তখন এই ঘাটতি বাজেট দেখা দেয়। ঠিক আছে, 6 নম্বর 7 নম্বরটা কোশ্চেন অ্যান্সার করে ফেলো সবাই। 7 সি অ্যান্সার করেছো, কাইফ, রাসেল, ওকে হাবিবা, সবাই অ্যান্সার করতেছো। ঠিক আছে ভাইয়ারা, সবাই একটু ক্লাস একটু অ্যাটেন্ড থাকবা। ঠিক আছে, যারা যারা ক্লাস করতেছো সবাই একটু অ্যাটেন্ড থাকবা, যাদের ক্লাসটা প্রয়োজন তারাই করো। ঠিক আছে, সবার ক্লাস করতে হবে না, সবাই যদি ক্লাস না করতে চাও তাও সমস্যা নেই, শুধুমাত্র যাদের প্রয়োজন তারাই ক্লাসটা করো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো 8 নম্বর শেষ। তাহলে তারপর দেখো কি বলছে, ব্যক্তিগত অর্থায়ন বাজেট বলতে কি বোঝানো হয়? দেখো ব্যক্তিগত অর্থায়নে কি বোঝানো হয় দেখো তো। ব্যক্তিগত অর্থায়নে বাজেট বলতে কি বোঝানো হয়? সরকারি পরিকল্পনা, এটা তো হবেই না। ব্যবসায়িক হিসাব, ব্যবসায়িক তো এখানে আসবেই না। জাতীয় আয়, জাতীয় আয় নিয়ে কোনো কথা না। আলটিমেটলি ব্যক্তির আয় ব্যয় পরিকল্পনা। ধরো সাপোজ আমার বাবা হচ্ছে 10 টাকা আয় করে, তো হচ্ছে কি করবে? সে 10 টাকা থেকে ট্রাই করবে যে 8 টাকার মধ্যে, 10 টাকা আয় করে, ট্রাই করবে যে 8 টাকার মধ্যে সকল খরচাদি বহন করবে, আর হচ্ছে বাকি 2 টাকা থাকবে, এইটা হচ্ছে কি কি করবে? সঞ্চয় করে রাখবে। কেন সঞ্চয় করবে? ধরো বাসায় একটা টিভি নাই, একটা টিভি কিনতে হবে, ধরো একটা ফ্রিজ নেই, একটা ফ্রিজ কিনতে হবে, তখন কি করবে? এই যে 2 টাকা করে প্রত্যেক মাসে সঞ্চয়, ধরো 10 টাকা হয়েছে, এই 10 টাকা দিয়ে টিভি কিনে ফেলবে। বুঝতে পারছো? এটাকে বলা হয় যে আলটিমেটলি ব্যক্তিগত অর্থায়ন বা পারিবারিক অর্থায়ন। এটাকে বলা হয় পারিবারিক অর্থায়ন। কি করা হয়? আয় ব্যয় টাকার কি একটা অর্থায়ন বা পরিকল্পনা তৈরি করা হয়। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, দেখো কি বলছে, সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য। সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য কি বলতো ভাইয়া? ওকে, মুনাফা কেন্দ্রিক, বাধ্যতামূলক অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবী বিনিয়োগ, নাকি হচ্ছে ব্যক্তিগত ঝুঁকি? ঠিক আছে, সরকারি অর্থায়নের বৈশিষ্ট্য কি বলতো? মুনাফা কেন্দ্রিক, বাধ্যতামূলক অর্থ সংগ্রহ, নাকি হচ্ছে স্বেচ্ছাসেবী বিনিয়োগ, নাকি হচ্ছে ব্যক্তিগত ঝুঁকি? কোনটা হতে পারে বলতো ভাইয়া? দেখি এই কোশ্চেনটি সবাই একটু অ্যান্সার করো সবাই। ওই সরকারি অর্থায়নের মেইন শর্তটা কি? দেখো সরকার কি করে দেখো তো, অর্থ সংগ্রহ করে কই থেকে বলো? ট্যাক্স, ট্যাক্স, তারপর কি বলতো? ভ্যাট। ওকে, ভ্যাট। তারপর কি বলতো? ইনকাম ট্যাক্স, আলাদাভাবে ইনকাম ট্যাক্স। এছাড়া ধরো এইভাবে অনেক ধরনের কিছু থেকে কি ও এই কি ইনফ্লো করে, ইনফ্লো নিয়ে আসে। ওকে, ইনফ্লো নিয়ে আসে। আর আউটফ্লোতে কি দেয়? ধরো ইনফ্রাস্ট্রাকচার, তারপর ধরো কোনো আমাদের কি বলে সামরিক খাতে বা ধরো উন্নয়ন খাতে, যত জায়গা আছে সবগুলো ব্যয় করে। তো আলটিমেটলি দেখো সরকারের প্রত্যেক বছর কিন্তু ব্যয় করতে হয়।
ঠিক আছে, দেশের উন্নয়নে প্রত্যেকটা বছর সরকারকে ব্যয় করতে হয়। ধরো এই যে আমরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পড়ি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেক বছর সরকারের অনেকগুলো টাকা করে ইনভেস্ট করতে হয় শিক্ষার্থীদের জন্য, কারণ আমরা পড়ি ফ্রিতে, কিন্তু বিশ্ববিদ্যালয় তো ফ্রিতে চলে না। এই খরচ সেই খরচ সবকিছু কে বেয়ার করে? সরকার বেয়ার করে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তো সেই ক্ষেত্রে দেখো টাকার কিন্তু প্রয়োজন। তার মানে কি, সরকারি অর্থায়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে বাধ্যতামূলক অর্থ সংগ্রহ। তার মাস্ট বি অর্থ সংগ্রহ করতে হবে। সেটা কার কাছ থেকে? ইনকাম ট্যাক্স করে বা ভ্যাট দিয়ে বা যে কোনো ভাবে মূসক আদায় করে, এইভাবে কি করে সরকার মাস্ট টাকা সংগ্রহ করতে হবে। পরবর্তী কোশ্চেন যদি যাই, দেখো কি বলছে, ব্যবসায়িক অর্থায়নে ওয়ার্কিং ক্যাপিটাল কি? ব্যবসায়িক অর্থায়নে ওয়ার্কিং ক্যাপিটাল কোনটাকে বলো? ওয়ার্কিং ক্যাপিটাল বলো তো, মূলধন বলো। ওকে, কার্যকরী মূলধন না চলতি মূলধন? ওকে, চলতি মূলধন বলা হয়, অথবা কার্যকরী মূলধন বলা হয়। কার্যকরী মূলধন কোনটা বলো তো? কার্যকরী মূলধন বলো। ওকে, কার্যকরী মূলধন কোনটা বলো তো? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তাই না? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, আমি একটু দেখবো ভাইয়া কার্যকরী মূলধন কোনটা বলো তো ভাইয়া। রাফি অ্যান্সার করেছো, নিধি অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, ওকে, হাবিব অ্যান্সার করেছো। সবাই সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে? সবার অ্যান্সারটা আমি একটু দেখবো, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে আমাদের কোশ্চেনটা কি হতে পারে দেখো তো। তাহলে আলটিমেটলি হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? তাহলে চলতি সম্পদ মাইনাস কি ভাইয়া? চলতি দায়। ফাইন, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো সরকারি অর্থায়নে পাবলিক ডেপ্ট। সরকারি অর্থায়নে পাবলিক ডেপ্ট কোনটা বলতো? সরকারি অর্থায়নে পাবলিক ডেপ্ট কোনটা? ওকে, ব্যক্তিগত ঋণ, সরকারি গ্রহণকৃত ঋণ, ব্যবসায়িক ঋণ, নাকি বৈদেশিক বিনিয়োগ, কোনটা হইতে পারে বলো? সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া, দেখি তো। ওকে, সরকারি অর্থায়নে পাবলিক ডেপ্ট কোনটা বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি তো কোনটা অ্যান্সার হতে পারে। ব্যক্তিগত ঋণ, সরকারি গ্রহণকৃত ঋণ, ব্যবসায়িক ঋণ, নাকি বৈদেশিক ঋণ? দেখো একটা দেশে যখন ধরো মনে করো যেমন পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, যদি পদ্মা সেতু বলা হয় যে দেশীয় টাকায় নির্মাণ করা হয়েছে, কিন্তু দেখো ধরো মনে করো দেশে এমন কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে কি আমাদের দেশে কোনো টাকা নাই। তো কি করতে হবে দেখো তো, সরকারের কোনো টাকা নাই, তো সরকার কি করলো? অন্য একটা দেশ থেকে ধরো 10,000, ধরো 10,000 কোটি টাকা কি করলো? 10,000 কোটি টাকা কি করে ফেললো? সে নিয়ে নিল, বুঝতে পারছো? 10,000 কোটি টাকা সে কি করলো? ওকে, দেখো 10,000 কোটি টাকা কি করলো? তারা কি ঋণ নিয়ে ফেললো। এই যে দেখো এই ঋণটা কিন্তু আলটিমেটলি কাদের ঋণ বলতো? আমাদের সবার ঋণ, কারণ সরকার এটা কই থেকে পরিশোধ করবে? এটা আমাদের থেকে টাকাটা নিয়ে পরিশোধ করবে, তাহলে সরকারের গ্রহণকৃত ঋণটা হচ্ছে পাবলিক ডেপ্ট। সরকারের গ্রহণকৃত ঋণটা কি বলতো ভাইয়া? সরকারের গ্রহণকৃত ঋণটা হচ্ছে পাবলিক ডেপ্ট। সবাই একটু অ্যান্সার করো, তাহলে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 12 নম্বর কোশ্চেন আছে, তোমরা 11 নম্বর, 12 এর বি, ঠিক আছে, থ্যাংক ইউ। রাসেল অ্যান্সার ভুল হয়েছে, বৈদেশিক বিনিয়োগ না। বৈদেশিক বিনিয়োগ করলে সেখানে আবার ঋণ হয় কেমনে ভাই? বৈদেশিক বিনিয়োগ করলে তো সেটা তো সম্পদ, দেশের জন্য একটা সম্পদ, এটা হলে দেশের মধ্যে আসবে। আবার সরকারি অর্থায়নে কর আরোপের নীতি, সরকারি অর্থায়নে কর আরোপের নীতি কি বলতো? লাভ সর্বোচ্চকরণ, সামর্থ্য অনুযায়ী কর, ঝুঁকি হ্রাস, নাকি মুনাফা বন্টন বলতো? এটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া। ওকে, সবাই একটু অ্যান্সার কর, সবাই। ওকে, ওকে, কর আরোপ মানে কি দেখো, সরকারি অর্থায়নে আমরা যে কর আরোপটা দেওয়া হয় বা যে যে করটা আমাদের পরিশোধ করতে হয়, অরোপিত কর বলা হয়। ধরো আমাদের জন্য নির্দিষ্ট একটা কর আছে, যেমন ধরো আমি যদি আজকে সরকারি চাকরি করি, আমার যত টাকা সরকারি আয় হবে সেখান থেকে কিছু টাকা কি সরকার কেটে নিবে। তো এই যে দেখো যে কিছু কিছু টাকা কেটে নেয়, কেন কেটে নেয়? কারণ হচ্ছে কি, সামর্থ্য অনুযায়ী কর, প্রত্যেকটা মানুষের কর দিতে হয়। কর দেওয়ার ফলে কি হয়? ওই টাকা কিন্তু আবার আমাদের পিছনে খরচ করা হয় দেশের উন্নয়নের কাজে, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো? সাদিয়া হোসেন অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? সরকারি অর্থায়নে কর আরোপের নীতি কি ভারত? সামর্থ্য অনুযায়ী কর। রাইট অ্যান্সার কি? সামর্থ্য অনুযায়ী কর। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা একটু দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে সামর্থ্য অনুযায়ী কর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিধি অ্যান্সার করেছো 12 এর খ, 13 নম্বর অ্যান্সার করে ফেলো, 13 দ্রুত। কাইফ অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, ঠিক আছে? সবার অ্যান্সার সঠিক হয়েছে ভাই, দ্রুত একটু অ্যান্সার করবো আমরা, হ্যাঁ, ঠিক আছে। ওকে, যারা যারা অ্যান্সার করবে একটু দ্রুত অ্যান্সার করবো ভাইয়ারা, আমরা একটু দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি হচ্ছে। ওকে, ব্যবসায়িক অর্থায়নে লিভারেজ নির্দেশ করে বলতো? ব্যবসায়িক অর্থায়নে লিভারেজটা বলতে কি নির্দেশ করে বলতো? ব্যবসায়িক অর্থায়নে লিভারেজ বলতে কি নির্দেশ করে বলো সবাই? ব্যবসায়িক অর্থায়নে লিভারেজ বলতে কি নির্ধারণ করে বলো? সঞ্চয়, ঋণের ব্যবহার, কর, নাকি কি আছে আরেকটা দেখো তো? কর নাকি কিছু নগদ প্রবাহ বলো তো? লিভারেজ। ওকে, সাধারণত দেখো লিভারেজ দ্বারা বোঝানো হয় যে ঋণের ব্যবহার। আলটিমেটলি একটা দেশে বা আমরা কোন আলটিমেটলি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কতটুকু ঋণ ব্যবহার করতেছি বা কতটুকু ঋণ নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? কতটুকু আমরা ঋণ নিয়ে কাজ করতেছি, ওই জিনিসটাকে কি কাউন্ট করে লিভারেজ। তাই লিভারেজটা কি নির্দেশ করে? আমরা কতটুকু ঋণ ব্যবহার করছি। তাহলে ঋণ ব্যবহার, ব্যবসায়িক অর্থায়নে লিভারেজ কি নির্দেশ করে? ঋণের ব্যবহার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, 13 নম্বর অ্যান্সার করেছো, 14 নম্বর তোমরা একটু পিছিয়ে আছো, কারণ আমার থেকে বুঝতেছি না, আমি তোমাদের দেখতেছি আসলে তোমরা একটু পিছিয়ে আছো আমার থেকে, যাই হোক, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে? একদম দেরি করা যাবে না, আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো। ওকে, ঠিক আছে,
উম, ঠিক আছে, আমরা একটু দেখবো কারা কারা অ্যান্সার করতে পেরেছো। ওকে ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার শেষ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আজকে আমরা 70টা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? 70টা কোশ্চেন কিন্তু অনেকগুলো কোশ্চেন। টাইপস অফ ফাইন্যান্স এর মধ্যে কোনটি সরাসরি লাভমুখী? ধরো ফাইন্যান্সের যতগুলো ধরন আছে বা ফাইন্যান্সের যতগুলা ভিত্তি আছে বা ফাইন্যান্স যতগুলো ভাবে করা যায়, যতভাবে ফাইন্যান্স করা যায়, তার মধ্যে কোনটা লাভমুখী বলতো? সরকারি অর্থায়ন, ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায়িক অর্থায়ন নাকি সামাজিক অর্থায়ন? এটা আমরা সবাই জানি। সরকারি অর্থায়নে মেইন ইয়ে থাকে বলতো ব্যয়, আগে তারা ব্যয় নিয়ে কাজ করে, কত টাকা ব্যয় হবে। ব্যক্তিগত অর্থায়ন এটা আর সম্পূর্ণ কি মনে করো ব্যক্তিগত ভাবেই করা হয়, এটা কোনো ঠিক আছে লাভ খরচ এটা চিন্তা করা হয় না। এটা চিন্তা করা হয় আমার যদি 2 টাকা হাতে থাকে, ইন ফিউচার আমি কোনো কাজে আবার ইনভেস্ট করতে পারবো বা ব্যবহার করতে পারবো। সামাজিক অর্থায়ন সম্পূর্ণ কি অলাভজনক, অলাভজনক। তাহলে আলটিমেটলি লাভজনক কে, লাভমুখী কোনটা? তাহলে লাভমুখী হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন। লাভমুখী কে? ব্যবসায়িক অর্থায়ন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেন যদি চলে যায়, দেখো তো কম্পাউন্ড ইন্টারেস্ট এর সুদ গণনা করা হয়। দেখো তো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি বলতো? চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি কি সুদ বলতো ভাই? চক্রবৃদ্ধি। ওকে, চক্রবৃদ্ধি সুদ কি করা হয়? চক্রবৃদ্ধি সুদ কি কি গণনা করা? শুধুমাত্র মূলধনের উপর, মূলধন এবং পূর্বের সুদের উপর, ভবিষ্যৎ মূল্যের উপর, নাকি নামমাত্র কি মূল্যের উপর? বলো কোনটা অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো প্লিজ সবাই। ফার্স্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট গণনা করা কিভাবে বলো তো? কম্পাউন্ড ইন্টারেস্ট গণনা করা হয়, ধরো মনে করো তোমার এখন আছে ধরো 100 টাকা। 100 টাকায় ধরো 10% ইন্টারেস্ট দিলা, 1 বছর পর কত হবে? 110 টাকা। এই 110 টাকার মধ্যে কি আছে বলো তো? 110 টাকার মধ্যে মূলধন আছে প্লাস কি এই যে আগের কি সুদটা আছে, আগের কি আছে সুদ। তাহলে পরবর্তী বছর যদি দিতে হয় তাহলে কি দিবে? 110-এর উপর আবার কি 10%, তাহলে কত হবে? 121। এইটা বলছে যে তাহলে মূলধন এবং কি পূর্বের সুদের উপর, তাহলে দুইটা একসাথে উপরে কি আবার কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ ধরা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, প্রেজেন্ট ভ্যালু নির্দেশ করে কি বলতো? প্রেজেন্ট ভ্যালু কি নির্দেশ করে বলো? ভবিষ্যৎ, এই যে দেখো এই যে লাইনগুলা, ভবিষ্যৎ অর্থের মূল্য, ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য, মূলধনের ভবিষ্যৎ মূল্য, মোট সুদ, এইটার এটা বাদ দাও, কিন্তু এই তিনটা কিন্তু কনফিউশন কোশ্চেন। ঠিক আছে, ভবিষ্যৎ অর্থের মূল্য, ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য নাকি হচ্ছে কি মূলধনের ভবিষ্যৎ মূল্য? বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে কি হবে বলো তো? প্রেজেন্ট ভ্যালু কি নির্দেশ করে ভাইয়া? অর্থের কি বলো তো? ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য। ওকে ফাইন, সবাই অ্যান্সার করছো না? ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য। ঠিক আছে, ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে তোমরা অনেকে অ্যান্সার অলরেডি করে ফেলছো। ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যাই। ওকে, দেখো কি বলছে, প্রেজেন্ট ফিউচার ভ্যালু কি বুঝা বলো? ফিউচার ভ্যালু কি বলতো? তাহলে ওইটা যদি হয় ভবিষ্যৎ মূল্যের ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য, ওটা যদি হয় কি বলতো? পিভি। তাহলে এফবি কি? বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য। তাহলে এটা হচ্ছে কি এফবি। ওকে ফাইন, এটার বেশি সময় নিলাম না, তাহলে এইটা তোমরা সবাই পারবা। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, পিভি এবং এফবির মধ্যে সম্পর্ক নির্ধারিত হয় বলতো? পিভি এবং এফবির মধ্যে সম্পর্ক নির্ধারিত হয় কিসের জন্য বলতো? কেবল সময়ের দ্বারা, সময় ও সুদের হার দ্বারা, কর দ্বারা নাকি মুনাফা দ্বারা? কিসের মাধ্যমে কি এই দুটাকে কি নির্ধারণ করা যায় বলতো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে আলটিমেটলি দেখো, যদি আমাদের এফবি আর পিভি নির্ণয় করার ক্ষেত্রে যদি দেখো সুদের হার, সুদের হার আর যদি সময়, এই দুটো যদি ঠিক মতো না থাকতো তাহলে কি আলটিমেটলি কি কোনো চেঞ্জ হইতো? তাহলে দুইটা ব্যালেন্স সেমই হইতো। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার বলতো সময় এবং সুদের হার দ্বারা কি এই দুটো সম্পর্ক নির্ধারিত হয়। সম্পর্ক কি হয় বলতো? সম্পর্ক নির্ধারিত হয়। ঠিক আছে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার পারলাম। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো। ওকে, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ফাইন, এটা কি হতে পারে দেখি? এটা তোমরা সবাই একটু অ্যান্সার করতে ভাইয়া। কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটা কি হবে দেখি? কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটার অ্যান্সারটা কি হবে? আমরা সবাই একটু দেখবো, সবাই সবাই একটু দেখবো। দেখো তো কন্টিনিউয়াস কম্পাউন্ডিং এটা কি হবে বলো? ঠিক আছে, এটা আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। কার কার অ্যান্সারটা সঠিক হয় বলো? কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, তাহলে এটা কি হবে বলতো? এটা দেখো তো বছরে একবার, মাসিক, ত্রৈমাসিক নাকি অবিরাম ভিত্তিতে? তাহলে আলটিমেটলি কন্টিনিউয়াস কম্পাউন্ডিং মানে হচ্ছে কি দেখো অবিরাম ভিত্তিতে হবে। এইটা সাধারণত গ্রাম্য মহাজনরা এটা বেশি করতো, গ্রাম্য মহাজন। ওকে লিখে দিই, এটা হচ্ছে গ্রাম্য মহাজন, গ্রাম্য মহাজন। ওকে, গ্রাম্য মহাজনরা এটা করতো। কিভাবে করতো গ্রাম্য মহাজনরা? ধরো মনে করো যে তারা বলতে কি, ধরো তুমি আমার থেকে 30,000 টাকা নিয়ে যাও। ঠিক আছে, গ্রাম্য মহাজন মতো 30,000 টাকা নিয়ে যাও। দেখো সবাই কিন্তু অনেক বেশি সুদ নেয়, আমি অনেক বেশি সুদ নিবো না। আমি কত নিবো? আমি মাত্র 1% করে নিবো। কত পার্সেন্ট করে নিবো? 1%। আমি দৈনিক কত পার্সেন্ট করে নিবো বলতো? দৈনিক মাত্র 1% করে সুদ নিবো। দেখো গ্রামের সহজ সরল মানুষগুলো তো ভাবে 1% সুদের কত নিবো,
30,000 টাকার মধ্যে আর কত টাকা হয়, 30 টাকা হয় বা ধর 300 টাকা হয়, এটা কোনো সমস্যা নেই। কিন্তু দৈনিক কথাটা তারা উল্লেখ করে না, ওইটা হচ্ছে তারা চুক্তিপত্রে লেখা থাকে বা অঙ্গীকার নামায় লিখে কি টিপস দিয়ে নেয়, পরে যখন টাকা পরিশোধ করতে চায় দেখে এইটুকু সুদ হয়ে গেছে কত, 365%। তাহলে 3,000 টাকা যদি 365% হয়, দেখো তো কত টাকা হয়। ঠিক আছে, অলমোস্ট 90, 95, 97, 98,000 টাকা হয়ে যায়, অলমোস্ট 98,000 টাকা হয়। তাহলে দেখো যে মানুষটা 30,000 টাকা নিচে, তার জমি বন্ধক রেখে, তার জমির দাম আছে ধরো 60,000 টাকা, তার ঋণই হয়েছে 98,000 টাকা, তাহলে সে টাকাটা পরিশোধ করবে কই থেকে, সে পরিশোধ করতে পারবে না। দ্যাট মিনস কি, তার টাকা মাইর শেষ, সরি তার জমি মাইর। বুঝতে পারছো, এটা হচ্ছে মেইন সিস্টেম। তো এই যে গ্রাম্য মহাজন ভিত্তিক কি করে, এরা কন্টিনিউয়াস কোম্পানি হিসেবে করে। ঠিক আছে, এরা দেখায় 1%, কিন্তু আলটিমেটলি কত পার্সেন্ট হয়, দেখো কত পার্সেন্ট হয়ে যায়, দেখো তো অলরেডি 365% হয়ে যায়। ওকে, দেখো তো অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ডিউতে নগদ প্রবাহ ঘটে। দেখো তো অ্যানুইটি ডিউ, ডিউ মানে কি, দেখো তো একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, তাই না, অর্ডিনারি, ওকে, অর্ডিনারি অ্যানুইটি, অ্যানুইটি একটা হচ্ছে অ্যানুইটি ডিউ, ওকে, অ্যানুইটি ডিউ। আচ্ছা, অর্ডিনারি অ্যানুইটি হচ্ছে দেখো সময় শেষে, সময় শেষে অথবা মাসের শেষে, ওকে, মাসের অথবা বছরের শেষে, বছরের শেষে এটা প্রদান করতে হয়। আর ডিউ, ডিউ মানে কি, দেখো বিলম্বে মানে কি, সাধারণত আমি এখনো টাকাটা ইউজ করিনি, আমি এখনো টাকাটা ব্যবহার করিনি, কিন্তু আমাকে এইটার উপর সুদ দিতে হইতেছে। ঠিক আছে, সেটাকে বলে বিলম্বে মানে কি, অ্যানুইটি ডিউ। তাই এটা হচ্ছে বছর অথবা মাসের শুরুতে, তাহলে সময় শুরুতে দেওয়া হয়। তাহলে কি হয়, অ্যানুইটি ডিউটা হচ্ছে কখন দেওয়া হয় ভাইয়া, অ্যানুইটি ডিউটা হচ্ছে সময়ের শুরুতে দেওয়া হয়। ওকে, সবাই আমরা একটা অ্যান্সার করবো, সবাই। ঠিক আছে, আমি দেখতেছি ক্লাসে অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের ফিনান্স ক্লাসে অনেক শিক্ষার্থী আসছো, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পারপিচুইটি, পারপিচুইটি মানে আমরা জানি, পারপিচুইটি মানে কি বলতো, ঠিক আছে, অসীম মেয়াদের অ্যানুইটি। ঠিক আছে, সীমাহীন। ধরো মনে করো তোমাকে কি বলো, ধরো মনে করো তুমি 20,000 টাকা, ধরো না একটু বেশি, ধরো 2 লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখলা, 2 লক্ষ টাকা ব্যাংকে রাখলা, তোমাকে বলে দিল যে আমি এটার উপর 10% সুদ দিব অবিরাম, আপনার একদম লাইফ টাইম দিতে থাকবো। ঠিক আছে, 2 লক্ষ টাকা তুমি রাখলা, 5 বছর পর থেকে তারা অবিরাম প্রত্যেক বছর ধরো তোমাকে 5,000 টাকা করে দেওয়া শুরু করলো, তুমি মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। তো এটাকে বলে কি, পারপেচুইটি। যেখানে কি থাকে না আমাদের বলতো, মনে রাখবা, পারপেচুইটিতে আমাদের কি থাকে না, সময় উল্লেখ থাকে না, সময় থাকে না, কি থাকে না, সময় থাকে না। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। তাহলে পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো কোনটি টাইম ভ্যালু অফ মানি উপেক্ষা করে। দেখো তো কোন জিনিসটা টাইম ভ্যালু অফ মানি মানে না, উপেক্ষা করা মানে কি, মানে না, টাইম ভ্যালু অফ মানির কি নিয়মটা সে মানতে চাইতেছে না, বলো তো কোনটা। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, এনপিভি মানে কি বলতো, নিট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, ওকে, এটা মাথায় রাখো, নিট প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, ওকে, নিট প্রেজেন্ট ভ্যালু, পেব্যাক পিরিয়ড, ট্র্যাডিশনাল, ওকে, আইআরআর, আইআরআর মানে কি, ইন্টারনাল রেট অফ রিটার্ন, ওকে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, রিটার্ন, ওকে, ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে কোনটা বলো তো, কোনটি টাইম ভ্যালু মানে কি উপেক্ষা করে বা বা এইটা নিয়ম মানতে চায় না, বলো সবাই একটু দ্রুত অ্যান্সার করতে, ভাই কি হবে বলো, কোনটা মানে না বলো। একটা হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, বলো সবাই, বলো সবাই, সবাই দ্রুত একটু অ্যান্সার করো। ফাইন, আমি দেখতেছি অনেক শিক্ষার্থী ক্লাসে অ্যাক্টিভ আছে এবং অ্যান্সার করতেছো, ফাইন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, তাহলে আলটিমেটলি দেখো পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ড সাধারণত কি বলতো, এই যে আমাদের টাইম ভ্যালু মানে কি, নিয়ম মানে না, পেব্যাক পিরিয়ড হতে পারে, তারপর হচ্ছে এআরআর হতে পারে। এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে আমাদের টাইম ভ্যালু মানে কি, মানে টাইম ভ্যালু মানে রিস্ক এন্ড রিটার্ন, এইগুলো কি এরা উপেক্ষা করে সবসময় কাজ করে আসছে। বর্তমান যে সিস্টেম, ঠিক আছে, সেই আধুনিক সিস্টেম কি বলতো, কে ফলো করে, আলটিমেটলি এনপিভি ফলো করে, আইআরআর ফলো করে। ঠিক আছে, আর এরা কি ফলো করে না, টাইম ভ্যালু অফ মানি, রিস্ক এন্ড রিটার্ন এইগুলা। এখন দেখো কারেন্ট রেশিও, এর সূত্র কোনটা বলতো, চলতি কি বলতো, চলতি আয় বা চলতি কি অনুপাত, চলতি অনুপাতের সূত্র কি বলো, চলতি অনুপাত সূত্র কি বলো, চলতি অনুপাত, ওকে, চলতি অনুপাত সূত্র কি, তাহলে এইটা আমরা সবাই জানি, চলতি সম্পদ ভাগ চলতি দায়, তাই না, চলতি সম্পদ ভাগ চলতি দায়, সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে চলতি সম্পদ ভাগ কি হবে ভাইয়া, চলতি দায়। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো ফার্স্ট, ওকে, কারা কারা অ্যান্সার করেছে আমি একটু দেখবো, দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত। ঠিক আছে, ওকে, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতেছো। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, চলো দেখি পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। দেখো, ওকে, সলভেন্সি, দেখো কি বলছে, সলভেন্সি রেশিও, সলভেন্সি রেশিও দ্বারা পরিমাপ করা হয় কি বলতো, সলভেন্সি রেশিও দ্বারা কি পরিমাপ করা যায় বলতো, স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা, নাকি হচ্ছে কি বলতো নগদ প্রবাহ, নাকি লাভজনকতা। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার। দেখো সলভেন্সি, ওকে, সলভেন্সি রেশিও দ্বারা কি পরিমাপ করা যায় বলতো ভাইয়া,
সলভেন্সি রেশিও দ্বারা আলটিমেটলি আমরা চেক করে দেখি যে আমাদের দীর্ঘমেয়াদী ঋণটা পরিশোধ ক্ষমতা আলটিমেটলি আছে কিনা। একটা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা আছে কিনা, ওরা কি আলটিমেটলি পরিশোধ করতে পারবে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু লক্ষ্য করি। বুঝতে পারছো? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? সলভেন্সি রেশিও দ্বারা কি করা হয়, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা আছে কিনা এই জিনিসটা কি আমরা একটু চেক করে দেখতে পারি। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো, ইনভেন্টরি টার্নওভার রেশিও দ্বারা কি নির্দেশ করা বলো। এই যে এই জিনিসগুলো পরীক্ষা কিন্তু আসবে, হ্যাঁ, এটা হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আর তোমরা মনে করতে পারো যে ভাই আমাদের তো ইন্টারমিডিয়েট ফুল সিলেবাস ছিল না, আমরা কি ফুল সিলেবাস পড়বো? দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলা যায় না কোথা থেকে কোশ্চেন আসে। যেমন 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেলে হচ্ছে কোশ্চেন আসছিল, ওনারা মেডিকেলের সার্কুলারে উল্লেখ করছিল শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হবে। তো শিক্ষার্থীরা শর্ট সিলেবাস থেকে কোশ্চেন পড়ছে, কিন্তু পরীক্ষা আসে ফুল সিলেবাস থেকে। যখন ম্যানেজিং কমিটির ডিরেক্টর বা ওনাদের যে এক্সাম কমিটির চেয়ারম্যান, ওনাকে জিজ্ঞাসা করা হলো স্যার পরীক্ষা তো কোশ্চেন আশা কথা শর্ট সিলেবাসে আসছে, ফুল সিলেবাসে? উনি বললো কি অ্যাডমিশন বা কম্পিটিটিভ এক্সামে কি কোনো সিলেবাস হয়? যা আছে সবই তো পড়তে হয়, ঠিক আছে, কারণ একটার সাথে একটা কানেক্টেড। তো তুমি যে একটা অধ্যায় বাদ দিয়ে পড়বো, আসলে বলতে পারবো না যে ওইটা আমি না পড়লে আমি সেফ থাকবো কিনা, তাই আলটিমেটলি তোমাকে সবই পড়তে হবে। তাহলে দেখো, ইনভেন্টরি টার্নওভার রেশিও, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করে দেখি। ওকে, ইনভেন্টরি টার্নওভার রেশিও আলটিমেটলি আমার প্রতিষ্ঠানে কতটা কি ইনভেন্টরিটা আসে, ঠিক আছে, মজুদ মালটা কতবার কি টার্নওভার করতেছে, শেষ হয়ে যেতেছে, কি হবে মজুদের চলাচলের গতি। তাহলে মজুদ পুরোটা কতবার কি আসতেছে, আমি কি সেল করতেছি আবার নতুন করে আনতেছি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে বেয়ার করে। ফাইন, সবাই অ্যান্সার করতে পারছো। আমি দেখতেছি ক্লাসে কাইফ অ্যান্সার করতেছো, হাবিব অ্যান্সার করতেছো, নিধি অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো। ওকে, হাবিবাদুল কুবরা সবাই অ্যাক্টিভ আছো, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবে, সবাই ক্লাস করার চেষ্টা করবে। ফাইন, দেখো কি বলছে, কমন সাইজ স্টেটমেন্ট। ওকে, এই প্রতিটি আইটেম প্রকাশ করা হয়। ওকে, কমন সাইজ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট দ্বারা কি বলতো, কমন সাইজ স্টেটমেন্ট দ্বারা কি প্রকাশ করা বলতো, কমন সাইজ স্টেটমেন্ট দ্বারা কি প্রকাশ করা হয় বলো, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, ওকে, সহজ ভাষা বলতে দেখো, কমন সাইজ স্টেটমেন্ট হচ্ছে দেখো আমাদের রেশিওর বিপরীত। রেশিও কি করে, অনুপাতে প্রকাশ করে, আর হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট হচ্ছে শতাংশে বা শতকরায় প্রকাশ করে। কিসে প্রকাশ করে বলতো, শতকরায় প্রকাশ করে। ওকে, শতকরায় প্রকাশ করে, একে বলা হয় কমন সাইজ স্টেটমেন্ট। একে বলা হয় কি কমন সাইজ। ধরো এই কোশ্চেনটা পরীক্ষা আসলে অনেক শিক্ষার্থী পারবে না, এই কোশ্চেনটা অনেক শিক্ষার্থী আসলে কি পারবে না, কি কমন সাইজ স্টেটমেন্ট কি করা হয়, প্রতিটি আইটেম প্রকাশ করা কিভাবে বলতো, শতাংশ অথবা শতকরায় প্রকাশ করা হয়। আর যদি বলা হয় যে রেশিও কিভাবে প্রকাশ করা হয়, রেশিও হচ্ছে অনুপাতে প্রকাশ করা হয়। রেশিওটা সবাই জানে, কারণ রেশিও মানে হচ্ছে কি অনুপাত। ওকে, সবাই কিন্তু এটা জানে। ফাইন, এই জিনিসটা মাথায় রাখবে সবাই। পরবর্তী কোশ্চেনে যাওয়া কি বলছে, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ কারণ কি বলতো, মুনাফা নির্ধারণে, প্রকৃত নগদ অবস্থান জানায়, কর নির্ধারণে, মূল্য নির্ধারণে। বলে এটা কি অ্যান্সার হতে পারে বলতো সবাই, সবাই একটু অ্যান্সার করে দেখো। ক্যাশ ফ্লোটা মানে অ্যানালাইসিস করা কেন প্রয়োজন? কারণ হচ্ছে দেখো, আমি প্রকৃত নগদ অর্থের অবস্থান জানতে পারবো যে আলটিমেটলি আমার প্রতিষ্ঠানে কত টাকা ইনফ্লো হয়েছে, আর হচ্ছে কত টাকা কি বলতো আউটফ্লো হয়েছে। তাহলে এই জিনিসটা আমি ভালো মতো জানতে পারবো। আর দেখো, আমি যদি জানতে পারি যে আমার প্রতিষ্ঠানে আসছে হচ্ছে 10 টাকা, কিন্তু আমার খরচ হইতেছে 12 টাকা, তাহলে অবশ্যই এইখানে আমার প্রকল্পটা কি বন্ধ করি, কি আমাকে আবার নতুন করে কি আরেকটা ইনফ্লো করতে হবে, যেখানে আমার ইনভেস্ট হবে, প্রতিষ্ঠানে আসবে 10 টাকা, খরচ হবে 8 টাকা। তুমি যদি আসেন 10 টাকা, খরচ করে 12 টাকা, তাহলে তুমি প্রতিষ্ঠান চালাবা কিভাবে? দিস ইজ টু মাচ ডিফিকাল্ট, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, রেশিও অ্যানালাইসিসের সীমাবদ্ধতা নয়, এই যে নয় বা না এমন শব্দ যদি থাকে, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় ঠান্ডা রেখে দেখবো। অনেক শিক্ষার্থীরা কি করে, শেষে নয়টা খেয়াল করে না, এর ফলে কি হয়, তার অ্যান্সারটা সঠিক হয় না, সে ভুল দিয়ে আসে। রেশিও অ্যানালাইসিস সীমাবদ্ধতা নয়, তাহলে নিচে কোন একটা আছে যেটা রেশিও অ্যানালাইসিস সীমাবদ্ধতা নয়, বাকিগুলো সীমাবদ্ধতা। তবে হিসাব নীতির পার্থক্য, এর সীমাবদ্ধতা নয়। মুদ্রাস্ফীতির প্রভাব, এটাই সীমাবদ্ধতা নয়। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, এটা কি নয়, নাকি অনুমানের উপর নির্ভরতা, বলো কোনটা হতে পারে অ্যান্সার বলো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত। ওকে ওকে, তাহলে দেখো আলটিমেটলি রেশিও অ্যানালাইসিস সীমাবদ্ধতা কি কি দেখো, হিসাব নীতির পার্থক্য। আলটিমেটলি আমরা যে হিসাব নীতি ফলো করি সেই অনুযায়ী কি এটার সীমাবদ্ধতা, এখানে কোনো হিসাব নীতি ফলো করা হয় না, মানে রেশিওতে। ওকে, রেশিওতে কি করা হয় দেখো তো, সীমাবদ্ধতা কি, তারা হিসাব নীতি পার্থক্যটা কি করতে পারে না। ওকে ফাইন, মুদ্রাস্ফীতির প্রভাব, এখানে একটা মুদ্রাস্ফীতির প্রভাব পড়ে থাকে, যেটা কি মানে অ্যানালাইসিস মানে সলিউশন হয় না। অনুমানের উপর নির্ভরতা, আলটিমেটলি রেশিওটা সম্পূর্ণ করা হয় কিসের উপর বলতো, অনুমানের উপর করা হয়। একটা অনুমান করা যায়, আচ্ছা এইটুকু হবে তাহলে আমার কত আসতে পারে। কিন্তু দেখো, এটা সীমাবদ্ধতা নয়, মানে সীমাবদ্ধতা হইতে পারবে না কোনটা, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা এই, আর এই কোনো সীমাবদ্ধতা নয়, বরং একটা ভালো গুণ যে হ্যাঁ আলটিমেটলি কি করে, রেশিওটা করে দেখতে পাই যে আমরা সিদ্ধান্ত নিতে পারি। যে ধরো আমরা দেখতেছি আমাদের দায় আছে ধরো 1.73,
সরি, আমার ধরো সম্পদ আছে হচ্ছে ধরো 1.73, কিন্তু আমার দায় আছে 2, তাহলে আলটিমেটলি এটা গ্রহণযোগ্য না। তার মানে আমরা চাই কি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি এটা একটা ভালো গুণ, কিন্তু বাকিগুলো হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে দেখো, ইপিএস আর্নিং পার শেয়ার, ইপিএস আর্নিং পার শেয়ার দ্বারা পরিমাপ করা হয় কি বলতো? প্রতিষ্ঠানের তারল্য, প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয়, প্রতিষ্ঠানের সম্পদের গতি, আর হচ্ছে প্রতিষ্ঠানের ঋণ। এটা আমরা সবাই জানি। আর্নিং পার শেয়ার লেখা আছে, তার মানে শেয়ার প্রতি আয়। আমরা আর্নিং পার শেয়ার দ্বারা চেক করে কি দেখতে পাই, যে আলটিমেটলি প্রতিষ্ঠানে কত টাকা কি আয় আছে। তাহলে দেখো আমরা এটা কিভাবে চেক করি, ধরো আমাদের টোটাল লভ্যাংশ হচ্ছে ধরো 10,000 টাকা, শেয়ার হচ্ছে 100 টাকা করে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই কি বলতো, 100 টাকা কি প্রত্যেকটা আর্নিং পার শেয়ার, প্রত্যেকটা শেয়ারের ভ্যালু আছে কত টাকা, 100 টাকা। ফাইন, এইভাবে চাইলে আমরা চেক করতে পারি। তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছি, আশা করি সবাই একটু আমাকে জানাবা এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো বলছে বিলস পেয়েবল। ওকে ফাইন, বিলস পেয়েবল হলো কি বলতো, একটা মধ্যমেয়াদী ঋণ, স্বল্পমেয়াদী বাণিজ্যিক ঋণ, সরি দায়, নাকি দীর্ঘমেয়াদী দায়, স্থায়ী মূলধন। ওকে, বিলস পেয়েবল মানে একটা বিল আমাকে পে করতে হবে, বুঝতে পারছো? একটা বিল আমাকে কি করতে হবে ভাইয়া, একটা বিল আমাকে পে করতে হবে। তাহলে এইটার অ্যান্সারটা কি হবে বলো সবাই? ওকে, একটা বিল আমাকে পে করতে হবে, ধরো বিলস পেয়েবল অন কাইন্ড অফ, এটা বলা হচ্ছে প্রদেয় হিসাব। ওকে, প্রদেয় হিসাব, অথবা হচ্ছে এটাই বলা হচ্ছে পাওনাদার হিসাব। সরি, এইটা তো না, এই যে এইটাই বিলস পেয়েবল, এটাই বলা হচ্ছে ধরো প্রদেয় হিসাব। ওকে, প্রদেয় হিসাব, অথবা হচ্ছে কি বলতো পাওনাদার হিসাব। ওকে, পাওনাদার, পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার হিসাব কি বলতো, একটা বাণিজ্যিক দায়, স্বল্পমেয়াদী। ঠিক আছে, স্বল্পমেয়াদী দায়, তাই তাহলে আমরা বুঝতে পারতেছি। তাই কি হবে, স্বল্পমেয়াদী দায় হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমার পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাংক ওভারড্রাফট মূলত ব্যবহার করা হয়। ব্যাংক ওভারড্রাফট কখন ব্যবহার করা হয় বলতো? ব্যাংক ওভারড্রাফট আমরা কখন নেই? ভবন নির্মাণে? এটা তো অবশ্যই ব্যাংক ওভারড্রাফট দিয়ে হবে না। আগে বুঝো ব্যাংক ওভারড্রাফটটা কি। ব্যাংক ওভারড্রাফট হচ্ছে ধরো তোমার ব্যাংকে ধরো 1 লক্ষ টাকা আছে। কত টাকা আছে? 1 লক্ষ টাকা আছে, কিন্তু আর্জেন্ট তোমার এখনই 1,10,000 টাকা লাগবে। 1 লক্ষ কত টাকা লাগবে? 10,000 টাকা লাগবে। তখন ব্যাংক কি করবে, তোমাকে ধরো যে চেকটা নিয়ে গেছে সে কি করবে, ব্যাংক তোমাকে কল করবে যে আচ্ছা আপনার অমুক চেকে আপনাকে 1,10,000 টাকা পরিশোধ করতে বলতেছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে তো আছে 1 লাখ টাকা। তাহলে আমরা কি করব, তখন ব্যাংক সুযোগ সুবিধা দেয় যে হ্যাঁ ঠিক আছে, মানে আমি যদি বলে দিই যে হ্যাঁ আপনি ইয়ে করেন, ওকে 1,10,000 টাকা দিয়ে দেন, তখন কি করে, চলতি ব্যয় মেটানোর জন্য ব্যাংক কি করে, চলতি ব্যয়টা মেটানোর জন্য ব্যাংক ওভারড্রাফটটা ব্যবহৃত হয়। মানে হঠাৎ করে ধরো একটা খরচ হয়ে গেল, কিন্তু আমরা ওইটাকে আমরা দিয়ে দিব। ওকে, আজকে আমি এত যে ভুল কিভাবে করতেছি, রাসেল ভুল করতেছো, ভুল করে শিখবা ভাই, কিছু করার নাই, ভুলই করো। আজকে ভুল করার সমস্যা নাই, কিন্তু পরীক্ষা হলে গিয়ে যেন ভুল না হয়, সাবধান, খবরদার। পরীক্ষা হলে গিয়ে ভুল করলে কিন্তু আর রক্ষা নাই। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে বুঝতে হবে কিরকম, আমার কাছে ছিল 1 লক্ষ টাকা, আমি কি করছি 1,10,000 টাকা কি আমার এখন লাগবে আর্জেন্ট, তাহলে সেক্ষেত্রে কি করবে, আমার যদি ব্যাংকে ভালো মতো যদি হিসাব নিকাশ থাকে বা ব্যাংক যদি আমাকে সাপোর্ট দেয়, তাহলে আমি চাইলে 1,10,000 টাকা পরিশোধ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ব্যাংকিং সিস্টেম। ওকে, ব্যাংক ওভারড্রাফটের সিস্টেম। দেখো কোনটি মধ্যমেয়াদী অর্থায়নের উৎস, দেখো তো কোনটা আমরা মধ্যমেয়াদী উৎস ব্যবহার করতে পারি। দেখো তো, ট্রেড ক্রেডিট, টার্ম লোন, ব্যাংক ওভারড্রাফট তো হবেই না, কারণ আমরা মাত্রই বললাম। ওকে, বিলস পেয়েবল, বিলস পেয়েবল কি, বিলস পেয়েবল আমরা মাত্রই পড়ছি, এইটা হবে না, কারণ এটা হচ্ছে প্রদেয় হিসাব, এটা স্বল্পমেয়াদী। তাহলে টার্ম লোন নাকি ট্রেড ক্রেডিট, বলো তো কোনটা হতে পারে, বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ট্রেড ক্রেডিট, দেখো ট্রেড ক্রেডিট হচ্ছে অনেকের ভাবে দীর্ঘমেয়াদী। ট্রেড ক্রেডিট হচ্ছে কিভাবে বলতো, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী। ওকে, দীর্ঘমেয়াদী ট্রেড ক্রেডিট। এটা হতে পারে এলসি, এলসি হতে পারে। ঠিক আছে, অথবা এক দেশের মধ্যে থেকে আরেক দেশের মধ্যে যে আন্তর্জাতিক অর্থায়ন, এই দুটো হচ্ছে স্বল্পমেয়াদী, স্বল্পমেয়াদী। তাহলে আলটিমেটলি কোনটা মধ্যমেয়াদী, কোনটা বলতো টার্ম লোন। টার্ম লোন কিরকম, ধরো এইটা একটা পিরিয়ড থাকে, যে আমি এই আজকে থেকে আগে 5 বছরের জন্য কি লোনটা নিয়ে নিলাম। ঠিক আছে, এরকম একটা টার্ম লোন থাকে, নির্দিষ্ট টার্ম পিরিয়ডের মধ্যে কি তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হয়, সেটা হইতে পারে সুদ সহ। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের রাইট আছে কি টার্ম লোন। ওকে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী দেখো হায়ার পারচেস, হায়ার পারচেস ব্যবস্থায় কি বলতো, হায়ার পারচেস মানে কি, সবাই একটু দেখো হায়ার পারচেস কি। দেখো আজকের কোশ্চেনগুলো কিন্তু টাফ, আজকের কোশ্চেনগুলো তোমরা হয়তো বই থেকে পড়ছো, কিন্তু এত ডিপলি পড়ো নাই। এই জন্য পড়াইতেছি, কেননা আমি রাবির কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি কোশ্চেন ব্যাংক দেখলাম যে কোশ্চেনগুলো সহজ আসে না, একটু ডিপ টাইপের আসে, তো আমি চেষ্টা করলাম একটু ডিপ গুলো খুঁজে নিয়ে। হায়ার পারচেস মানে কি, দেখো কিস্তিতে মূল্য পরিশোধের মালিকানা হস্তান্তর। ওকে, কিস্তিতে মূল্য পরিশোধের মালিকানা হস্তান্তর। ওকে, হায়ার পারচেস, এটাকে বলা হয় কি হায়ার পারচেস। হায়ার পারচেসটা জিনিসটা কি, কিস্তিতে মূল্য পরিশোধের মালিকানায় হস্তান্তর করা হয়। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ফাইন, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, একটু মনোযোগ দাও। আমরা অলরেডি অর্ধেক কোশ্চেন সলভ করে ফেলছি, বাকি অর্ধেক আমরা সলভ করে ফেলবো। দেখো লিজিং, লিজিং কে কেন মধ্যমেয়াদী অর্থায়ন বলা হয় বলো তো, লিজিং কে কেন মধ্যমেয়াদী অর্থায়ন বলা হয়? সুদ বেশি, 3 থেকে 5 বছর ব্যবহারের সুযোগ,
স্বল্প খরচ নাকি জামানত লাগে না? বলো কোনটা হবে? লিজিং। লিজিং জিনিসটা কি ভাই? লিজিং জিনিসটা কি? লিজিং জিনিসটা হচ্ছে ধরো আমার ধরো একটা জমি আছে, ওকে, ধরো আমার ধরো কি আছে, একটা জমি আছে, ওকে, আমার একটা জমি আছে, যে জমিটা আমি কিছু করতেছি না, ফেলে রাখছি। তো ধরো কোন একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ওনার এসে বললো যে ভাই আপনার জমিটা আমাকে আপনি 10 বছরের জন্য দেন, 10 বছরের জন্য আমাকে জমিটা দেন, আমি কি করব, আমি জমিটা ব্যবহার করবো কিভাবে, আমি জমির উপর একটা মিল ফ্যাক্টরি তৈরি করব, তৈরি করার পর আমি ব্যবসা করবো, 10 বছর ব্যবসা করার পর আমি এখানে মিল ফ্যাক্টরি রাখবো না, নিয়ে যাবো, আপনার জমি আপনার থাকবে, আর আপনি প্রত্যেক মাসে মাসে কি একটা ইন্টারেস্ট পাবেন। তো আমি ভেবে দেখলাম যে আমার তো জমিটা পড়ে আছে, আমার যেহেতু জমিটা পড়ে আছে, তাহলে আমি কি করি, আমি এই জমিটা ওনাকে দেই, উনি যদি প্রত্যেক মাস শেষে আমাকে যদি 20,000 টাকা করে যদি দেয়, তাহলে তো আমি ফ্রিতে 20,000 টাকা পাইতেছি, তাহলে সমস্যা কি, উনি জমিটা ব্যবহার করে উনিও ইনকাম করুক, আমি ইনকাম করি, দ্যাট কস্ট লিজিং। একটা হচ্ছে লিজি, একটা হচ্ছে কি লেজার। এগুলো যদিও আমাদের ফিনান্সের ভাষা, আমরা সহজে পড়ি। তাহলে দেখো তো লিজিং কেন মধ্যমেয়াদী অর্থায়ন বলা হয়? বলো সুদ বেশি? বলো সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, ওকে সবাই বলো। আলটিমেটলি দেখো মধ্যমেয়াদী অর্থায়ন বলা সাধারণত এইটা দেখো 3 থেকে 5 বছরের মধ্যে সাধারণত কি সুযোগ পাওয়া যায়। কত বছর? 3 থেকে 5 বছর। কিন্তু এখন ধরো মনে করো বর্তমানে আধুনিক ফাইন্যান্সিয়াল লিজিংটা হচ্ছে এমন একটা বিষয় যেটা 50 বছর, 60 বছর, 100 বছরের জন্য হয়ে থাকে। এখন আর এইটার মধ্যমেয়াদী হয় না, এটা এখন দীর্ঘমেয়াদী হয়ে গেছে। দীর্ঘমেয়াদী হয়ে গেছে। আগে ছিল একটা সময় যখন মানুষ 3 থেকে 5 বছরের জন্য লিজ নিত, তো এখন হয়ে গেছে এরকম যে ধরো আমাদের এইখানে পাশে একটা জমি ধরো 100 বছরের জন্য না, ধরো 99 বছরের জন্য। কেননা 100 বছর যদি কেউ যদি জমি মালিকানা থাকে, সে জমির মালিক সে হয়ে যায়, তার মানে কি করছে, সে 99 বছরের জন্য একটা জমি লিজ নিছে, নিয়ে কি সে একটা মিল ফ্যাক্টরি তৈরি করে ফেলছে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে লিজিং এর একটা ভালো একটা ফ্যাসিলিটিস। ওকে ফাইন। এর ফলে ধরো মনে করো জমিটা তোমার কিনতে হইতেছে না। ধরো মনে করো ওই জমির দাম আছে প্রায় কত 14 থেকে 15 কোটি টাকা। তো 14 থেকে 15 কোটি টাকা দিয়ে একটা জমি না কিনে ওই জমিটা যদি আমি ব্যবহার করতে পারতেছি, তাহলে আমার অনেকগুলো টাকা সেভ হইতেছে। ওকে দেখো ইন্টারমিডিয়েট লোন। ইন্টারমিডিয়েট লোন সাধারণত ব্যবহার করা হয় কেন বলতো? কার্যকরী মূলধনের জন্য, যন্ত্রপাতি এবং যানবাহন ক্রয়ের জন্য, মজুরি পরিশোধে নাকি কর পরিশোধে? এটা আমরা সবাই পারি। বলতো ইন্টারমিডিয়েট লোনটা কেন হবে? বলো সবাই বলো। ইন্টারমিডিয়েট লোন হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা দীর্ঘমেয়াদী লোন। কি লোন বলতে ভাইয়া? দীর্ঘমেয়াদী লোন। ওকে দীর্ঘমেয়াদী লোন। দেখো ইন্টারমিডিয়েট লোন যদি দীর্ঘমেয়াদী লোন হয়, তাহলে এটা কি করে, যন্ত্রপাতি যানবাহন ক্রয়ের জন্য কি করা হয় বলতো? যন্ত্রপাতি যানবাহন ক্রয়ের জন্য কি করা হয়? এটা সাধারণত আলটিমেটলি নেওয়া হয় ইন্টারমিডিয়েট লোন। এটা একটা লং টার্ম প্রসেস, একটা লোন হয়ে থাকে। তাহলে মোটামুটি আমরা এইটা ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো কি বলছে দেখো, সুইংস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে সুইংস ইন ওয়ার্কিং ক্যাপিটাল সামাল দিতে উপযোগী ইকুইটি, স্বল্পমেয়াদী অর্থায়ন, ঠিক আছে, দীর্ঘমেয়াদী ঋণ নাকি রিটেইনড আর্নিংস? ওকে রিটেইনড আর্নিংস। তাহলে কোনটা হবে বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে সুইংস ইন ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখো ওয়ার্কিং ক্যাপিটালটা যখন সুইং করে, ওয়ার্কিং ক্যাপিটালটা যখন কি ফ্লাকচুয়েট করে, তখন আলটিমেটলি কি করতে হয়? ওইটাকে স্থির করার জন্য আমাদের দীর্ঘমেয়াদী ঋণ নিতে হয়। কি নিতে হবে? দীর্ঘমেয়াদী ঋণ। ঠিক আছে দীর্ঘমেয়াদী ঋণ নিতে হয়। ধরো মনে করো যে এটা একটা ভালো একটা এক্সাম্পল হচ্ছে, ধরো তোমার ওয়ার্কিং ক্যাপিটাল, ধরো তোমার ডেইলি খরচে, ধরো ডেইলি তোমার যে খরচটা হয় বা প্রত্যেক মাসে, ধরো তোমার প্রত্যেক মাসে ধরো 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা লাগে। কিন্তু তুমি দেখতেছো তোমার ওয়ার্কিং ক্যাপিটাল তুমি যতটুকু রাখছো, উল্টার দেখা যায় এখানে ধরো 12 থেকে 13 লক্ষ টাকা তোমার খরচ হইতেছে। 12 থেকে 13 লক্ষ টাকা খরচ হয়। তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে অবশ্যই এই খরচটা মেটানোর জন্য ভালো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে টাকা সংগ্রহ করে তারপরে তোমার এই খরচটা বহন করতে হবে। তাহলে সুইংস ইন ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয় দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে। তারপর দেখো মিড টার্ম ফাইন্যান্সিং এর ঝুঁকি তুলনামূলক কিরকম বলতো? মিড টার্ম ফাইন্যান্সিং এ দেখো তো খুব কম, স্বল্প মেয়াদির চেয়ে বেশি, দীর্ঘমেয়াদির চেয়ে বেশি নাকি শূন্য? মিড টার্ম ফাইন্যান্সিং বলো এটার অ্যান্সার কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো সবাই। মিড টার্ম ফাইন্যান্সিং বলো তো কিরকম? বলো মিড টার্ম ফাইন্যান্সিং দেখো তো কি হবে? দেখো তো মিড টার্ম ফাইন্যান্সিং এর ঝুঁকি তুলনামূলক ভাবে কেমন? ওকে খুব কম, স্বল্প মেয়াদির চেয়ে বেশি নাকি দীর্ঘমেয়াদির চেয়ে বেশি? আলটিমেটলি দেখো মিড টার্ম ফাইন্যান্সিং, তাহলে অবশ্যই স্বল্প মেয়াদির চেয়ে ঝুঁকি তো এমনিতে কম, তুমি নিশ্চয় আবার টাকা পয়সা দিচ্ছ, কিন্তু এইটা তো তোমার একটা লং টার্ম, একটা ভালো একটা সময়, 3 থেকে 5 বছর তোমাকে কি এই ঝুঁকিটা কি বহন করতে হবে যে হ্যাঁ এটাকে আমাকে পরিশোধ করতে হবে মাস্ট। তাহলে মিড টার্মের ঝুঁকিটা কিরকম? স্বল্প মেয়াদি থেকে একটু বেশি। স্বল্প মেয়াদি থেকে কিভাবে বলো তো? স্বল্প মেয়াদি থেকে একটু বেশি। ওকে ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা একটু পরবর্তীতে অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে ওকে, তাহলে আমরা পরবর্তী অ্যান্সারে যাই। চলো দেখো পরবর্তী অ্যান্সারটা কি বলছে। ওকে তারপরে দেখো কমার্শিয়াল ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ দিতে বেশি আগ্রহী কারণ? বলতো স্বল্পমেয়াদী কমার্শিয়াল ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংকগুলো। বাণিজ্যিক ব্যাংক কয়েকটা নাম লিখো। বাণিজ্যিক ব্যাংক কোনগুলো বলো তো ভাইয়া? তোমরা যারা ক্লাস করতেছো বাণিজ্যিক ব্যাংক কোনগুলো বলো তো? বাণিজ্যিক ব্যাংক কোনটা? ধরো আমাদের ইসলামী ব্যাংক হতে পারে, তারপর এবি ব্যাংক হতে পারে, তারপর কি হতে পারে ধরো আর কি কি আছে বলো? ওই যে ইউসিবি হতে পারে, তারপর কি ডাচ বাংলা ব্যাংক হতে পারে, ব্র্যাক হতে পারে। এইগুলো সব হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এগুলো বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। তাহলে এগুলো দেখো আরে স্বল্প মেয়াদী ঋণ কেন দিতে চায় বলতো? লাভ কম, ঝুঁকি কম এবং দ্রুত ফেরত, কর সুবিধা নাকি দীর্ঘমেয়াদী সম্পর্ক? বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করো দ্রুত দেখি কার অ্যান্সার সঠিক। তাহলে দেখো কমার্শিয়াল ব্যাংক সাধারণত স্বল্প মেয়াদী ঋণ দেয় কেন? কেননা দেখো তারা ঝুঁকি কম,
তারা বুঝতেছে ধরো এই টাকাটা 1 বছরের মধ্যে আমার হাতে আবার চলে আসতেছে, এক। আর দ্বিতীয়ত কি, টাকাটা আমি দ্রুত ফেরত পেয়ে যেতেছি। ধরো মনে করো আমি 100 জনকে দিলাম, এর ফলে কি হলো, 100 জনকে দিলাম, 100 জনই আবার কি 1 বছরের মধ্যে আমার ধরো মিনিমাম ধরো 80 থেকে 85 জন টাকা ফেরত দিয়ে দিল। তাই ওই টাকার মধ্যে দেখে আমি আবার লাভও করতে পারলাম। কিন্তু যখনই কমার্শিয়াল ব্যাংকগুলো যখন বড় বড় ধরনের ঋণ দেয়, স্বল্পমেয়াদী না দিয়ে দীর্ঘমেয়াদী দেয়, তখন কি হয়, তখন আলটিমেটলি যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে, দেখো এই যে কয়দিন আগে যেমন এসালাম গ্রুপ না যেন কি একটা গ্রুপ আছে, যেমন ফার্স্ট সিটি ব্যাংক থেকে প্রায় 3,000 কোটি টাকার লোন নিছে। 3,000 কোটি টাকা, তুমি কল্পনা করো, 3,000 কোটি টাকার লোন নিছে। এখন সে কি, এখন সরকারের প্রথম হয়েছে, তার টাকা আর খুঁজে পাওয়া যায় না, এই ব্যাংকটা এখন দেউলিয়া হয় 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 অবস্থা। এইখানে যদিও আমাদের কিছু টাকা আছে, এখনো তুলতে পারিনি। তার মানে কি, এই জন্য কমার্শিয়াল ব্যাংকগুলোর মেইন থিমই থাকে যে আপনি স্বল্পমেয়াদী ভাবে অনেকগুলো লোন দেন, এতে করে কি হবে, ওই টাকাটা তো আবার ফিরে আসবে। কিন্তু দীর্ঘমেয়াদী যে একটা লোন দিয়ে কি পুরো ব্যাংকের নাজেহাল অবস্থা হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং ব্যয় বেশি হওয়ার কারণ কি বলতো, ফ্যাক্টরিং ব্যয়টা বেশি কেন হয় বলো। ওকে, ফ্যাক্টরিং ব্যয়টা কেন বেশি হয় সবাই একটু জানাও ভাইয়া, ফ্যাক্টরিং ব্যয়টা কেন বেশি হয় বলো। ওকে, ফ্যাক্টরিং ব্যয়টা কেন বেশি হয় বলো। ওকে, ফ্যাক্টরিং ব্যয় বেশি হওয়ার কারণ কি বলো তো দেখি। ওকে, নিধি অ্যান্সার করেছো, কাইফ, ওকে, হাবিবা, রাসেল, নিধি, ওকে, হাবিবাদুল কুবরা। ফাইন, তোমরা এই কয়জন ক্লাস দেখতেছো, বাকিরা ক্লাস দেখতেছে কিন্তু অ্যান্সার করতেছে না। ওকে, ফ্যাক্টরিং এর ব্যয় বেশি হওয়ার কারণ কি ভাবে বলতো, পরিষেবা চার্জ এবং ঝুঁকি বেশি নেওয়া হয়। পরিষেবা চার্জ এবং ঝুঁকি কি হয় বলতো, বেশি হয়। ফ্যাক্টরিং ব্যয়টা বেশি হওয়ার কারণ কি, পরিষেবা চার্জ এবং ঝুঁকিটা কি হয়, ঝুঁকিটা হচ্ছে আমাদের বেশি হয়। ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। লিজিং এর প্রধান সুবিধা, লিজিং এর প্রধান সুবিধা কি বলতো, কম প্রাথমিক ব্যয়। কম প্রাথমিক ব্যয় কিরকম, ধরো আমি এখন যদি একটা জমি ক্রয় করি, দেখো জমি ক্রয়, ধরো আমি যদি একটা জমি ক্রয় করি, ধরো ধরো জমির দাম ধরো 1 কোটি টাকা। কত টাকা, 1 কোটি টাকা। আমার প্রতিষ্ঠানে টোটাল টাকাই আছে ধরো মনে করো 5 কোটি টাকা। ওকে, আমার টোটাল টাকাই আছে কত টাকা, 5 কোটি টাকা। এখন দেখো আমার জমি ক্রয় করতে লাগবে হচ্ছে 1 কোটি টাকা, আর আমার কাছে আছে হচ্ছে 5 কোটি টাকা। তাহলে আলটিমেটলি দেখো এই জায়গাটা ম্যাথটা কি হবে, এই জায়গাটা তুমি যদি এইটা যদি 1 কোটি টাকা দিয়ে যদি জমিটা না কিনো, যদি প্রত্যেক মাসে মাসে যদি তুমি 1 লাখ টাকা করে দাও, তাহলে দেখো বছরে তোমার কত টাকা লাগতেছে, বছর তোমার লাগতেছে 12 লাখ টাকা মাত্র। ঠিক আছে, বছর তো লাগতেছে 12 লাখ টাকা, আর বাকি টাকা তুমি কি পুরোটাই কি তুমি ইনভেস্ট করতে পারতেছো, হয়তো মেশিনারি করে করতে পারলা, বা ধরো প্রতিষ্ঠানটাকে ইনফ্রাস্ট্রাকচারকে আরো সুন্দর করতে পারলা। ঠিক আছে, তার মানে তুমি এখানে টাকাটা ব্যবহার করতে পারবা। তার মানে প্রাথমিক বিনিয়োগ, বিনিয়োগ তুমি প্রথম যে বিনিয়োগটা করবা সেখানে এই জমির পিছনে বিনিয়োগটা কম হবে, ওই কাজটা তুমি অন্য জায়গায় করতে পারো। তাই বলা হয় যে লিজিং করলে কি হয়, তোমার প্রাথমিক বিনিয়োগটা কম হয়। ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে দেখো, ইকুইটি শেয়ারের বৈশিষ্ট্য কি। ইকুইটি শেয়ার মানে কি, মানে সাধারণ শেয়ার। ওকে, ইকুইটি শেয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, দেখো তো ইকুইটি শেয়ার বা শেয়ার হোল্ডাররা কি পায় সাধারণত, এরা মালিকানা পায়, আর কি এরা ভোটাধিকার প্রয়োগ প্রয়োগ করতে পারে, কি পারে, মালিকানা পায় এবং কি ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তাহলে ইকুইটি শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে মালিকানা এবং ভোটাধিকার প্রদান। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী অ্যান্সারে যাবো, চলো। আমরা পরবর্তী অ্যান্সার যাবো। ওকে ফাইন, তোমরা যারা যারা একটু অ্যান্সার করতেছো একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো ভাইরা, আমি একটু দেখবো। ঠিক আছে, চলো আমরা একটু দ্রুত অ্যান্সার করি, চলো ফার্স্ট। ওকে, এই পর্যন্ত তাহলে কি, ওকে দেখো, রেডিমেবল ডিবেঞ্চার, রেডিমেবল ডিবেঞ্চার। ওকে, রেডিমেবল ডিবেঞ্চারটা মানে কি বলতো ভাই, রেডিমেবল ডিবেঞ্চার মানে কি বলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। রেডিমেবল ডিবেঞ্চার মানে কি বলতো, নির্দিষ্ট সময় ফেরতযোগ্য। একটা নির্দিষ্ট সময় পর কি করা হয়, আর কি বলতো, ফেরত দিয়ে হয়। এটা কি করা হয়, ফেরত দিয়ে দিতে হয়। রেডিমেবল ডিবেঞ্চারটা কি, একটা নির্দিষ্ট সময় পর কি এটাকে মাস্ট তোমাকে ফেরত দিয়ে দিতে হবে, মাস্ট কি করতে হবে, ফেরত দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো, চলো। এখন দেখো কি বলতেছে, দেখো পরের প্রশ্ন দেখো। ওকে, যদি একটু কঠিন কোশ্চেন এইগুলো দেখো, প্লগিং, ওকে, প্লগিং ব্যাক অফ প্রফিট অর্থ কি বলতো, লভ্যাংশ বন্টন, মুনাফা পুনঃবিনিয়োগ, ওকে, সুদ পরিশোধ নাকি কর পরিশোধ। তোমরা অবশ্য অনেকে এটা পারার কথা, দেখি তোমরা এটা কারা কারা পারো। ঠিক আছে, ওকে দেখো, এখন দেখো প্রতিষ্ঠানে কিছু কিছু কাজ হয়, কিরকম কাজ, যেমন ধরো ধরো আমার একটা প্রতিষ্ঠান, ধরো আমি আমার প্রতিষ্ঠান আমি নিজে মালিক, পাশাপাশি আমার সাথে আরো 4-5 জন কি ইনভেস্টর আছে। তো তো আমার প্রতিষ্ঠান ধরো এই বছর ধরো লাভ করছে, ধরো 10,000 টাকা লাভ করছে। আমার প্রতিষ্ঠান কত টাকা লাভ করছে, 10,000 টাকা লাভ করছে। এখন দেখো আমার প্রতিষ্ঠানটা যদি দেখো 10,000 টাকা যদি লাভ করে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, সাধারণত আমরা কি ধরো যে আমরা যে 5 জন আছি, 5 জন ভাগ করে কি ধরো 2,000 টাকা করে ভাগ করে নিয়ে গেলাম, বুঝতে পারছো, আমরা কি করলাম 2,000 টাকা করে ভাগ করে নিয়ে গেলাম। এখন দেখো এখানে এখানে একটা রুলস আছে ফিনান্সের ভাষায়, প্লগিং ব্যাক অফ প্রফিট। এটা হচ্ছে একটা ফ্রেজ, এর দ্বারা বোঝানো হয় যে তুমি কি করলা, এই মুনাফাটা তুমি কি করলা বলো তো, এই মুনাফাটা তুমি বন্টন করলা না, এই মুনাফাটা তুমি আবার ইনভেস্ট করে দিলা, আবার কি করে দিলা, আবার ইনভেস্ট করে দিলা, কোথায়, আবার প্রতিষ্ঠানের মধ্যে ইনভেস্ট করে দিলা, যে হ্যাঁ আমাদের ধরো আমরা ইনভেস্ট করছি আগে যা, এখন তার থেকে একটু বেশি ইনভেস্ট করব। ঠিক আছে, ওকে,
তাহলে আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো তো, 45 নম্বর কোশ্চেন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার সুবিধা কি বলো তো? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার সুবিধা কি বলো? সবাই একটু অ্যান্সার করো বলো তো। ওকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিরকম? যেমন ধরো বাংলাদেশে কিছু কিছু আছে, আহ আমি ভুলে গেছি, দাঁড়াও, ধরো এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দেশি বিদেশি যদি হয়, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওকে। তারপরে ধরো আমাদের আইএমএফ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল, আইএমএফ সরি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওকে। এইগুলো থেকে যখন যদি ঋণ যদি নেওয়া হয়, এছাড়া বাংলাদেশ আছে ধরো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, ওকে, এই যে এখন মনে পড়ছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। তাহলে দেখো এইগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এইগুলো থেকে যদি তুমি যদি ঋণ নাও, ব্যাংকের তুলনায় এইগুলো থেকে যদি ঋণটা নাও, তাহলে তুমি বৃহৎ অঙ্কের টাকা তুলতে পারবা। পাশাপাশি হচ্ছে কি দীর্ঘমেয়াদী তুমি ইনভেস্ট করতে পারবা। কি করতে পারবা? দীর্ঘমেয়াদী কি করতে পারবা? ইনভেস্ট করতে পারবা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ফাইন। তাহলে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো কি বলছে। ক্যাপিটাল স্ট্রাকচার, ওকে। ক্যাপিটাল স্ট্রাকচার সিদ্ধান্ত সম্পর্কে কি? ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে মূলধন বাজেটিং বা মূলধনের সিদ্ধান্তটা কিরকম। দেখো তো ক্যাপিটাল স্ট্রাকচার সিদ্ধান্ত কি বলতো? দীর্ঘমেয়াদী তহবিল, দীর্ঘমেয়াদী অর্থায়ন মিশ্রণ, নাকি কার্যকরী মূলধন, না কোনটা বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে কি হবে বলো তো? এখন দেখো ক্যাপিটাল স্ট্রাকচার, ওকে, এটাকে বলা হয় অনেক কস্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ওকে। দেখো সিপিএম আছে এর মধ্যে। এখন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মিশ্রণ, এটা কি কি থাকে? ধরো এইখানে শেয়ার মূলধন থাকে, ইকুইটি শেয়ার থাকে, ইকুইটি শেয়ার থাকতে পারে, তারপর ধরো প্রফিটেবিলিটি শেয়ার থাকতে পারে, ওকে, প্রেফার্ড স্টক থাকতে পারে, তারপর হচ্ছে ডেপ্ট ইনভেস্টমেন্ট থাকতে পারে, ওকে। এরকম অনেকগুলো ইনভেস্টমেন্ট। তাহলে দেখো ইকুইটি নিয়ে কাজ করে, সাধারণ শেয়ার নিয়ে কাজ করে, অগ্রাধিকার নিয়ে কাজ করে, ঋণ নিয়ে কাজ করে, সংরক্ষিত নিয়ে কাজ করতে পারে। বুঝতে পারছো? তাহলে দেখো ক্যাপিটাল স্ট্রাকচারটা আলটিমেটলি ফলো করে কি? দীর্ঘমেয়াদী অর্থনৈতিক একটা মিশ্রণ, সবগুলো অর্থনীতি থেকে সংগ্রহ করে কি মিশ্রণ সংগ্রহ করা হয়। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পাবলিক ইস্যু, ওকে। পাবলিকলি যেটা ইস্যু করা হয়, পাবলিকের কাছে যেটা ইস্যু করা হয়, দেখো পাবলিকলি ইস্যু করে যে তহবিল সংগ্রহ করা, সেটা কিরকম হয়? সেটা অবশ্যই দীর্ঘমেয়াদী, কেননা কি আমাদের শেয়ার, ওকে, শেয়ার কি করা পাবলিকলি ইস্যু করা হয়। তাহলে এটা কি কি ধরনের হয়? এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী হয়ে থাকে, ঠিক আছে। এটা কি ধরনের হয়ে থাকে? দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো সবাই ক্লাসে কি অ্যাক্টিভ আছো? আমি আসলে পড়াচ্ছি তো অনেকগুলো কোশ্চেন, এই জন্য অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না। কাইফ অ্যান্সার করেছে, হাবিবা, ওকে। তোমরা এই কজন ক্লাস করতেছো, বাকিরা কোথায়? ঠিক আছে, অনেকে ক্লাস দেখে অনেকে কমেন্ট করে না, এটা কিন্তু খুবই একটা বাজে একটা সিচুয়েশন না? ঠিক আছে, যাই হোক, যাদের ব্যক্তিগত বিষয়। দেখো তবে কমেন্ট করলে ভালো লাগে। এখন কি বলবো বলো? দেখো পরবর্তী কোশ্চেন, ডেপ্ট এর কস্ট সাধারণত কেমন হয় বলো তো? ডেপ্টের কস্ট সবসময় কম হয়। কেন কম হয়? কেননা দেখো একটা সরকার যদি, একটা দেশের সরকার বুঝতে পারে যে ও ঋণ নিয়ে ব্যবসা করতেছে, তার মানে কি ও তো এমনিতেই ঋণী হয়ে আছে, ওর থেকে আর কি ঋণ নিব বা ওর থেকে আর কি কর নিব। তারপরে যখন ডেপ্টে যখন নেওয়া হয়, তখন কি করে? তখন তো কর ছাড়যোগ্য, তখন আর সরকার কি নেয় না বলতো, কর নেয় না। এই সুযোগটা কাজে লাগে বাংলাদেশের প্রায় ব্যবসা প্রতিষ্ঠান কি করে বলতো? লোন নিয়ে ব্যবসা করে, ওকে, লোন নিয়ে ব্যবসা করে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবা মিনিমাম ধরো সর্বনিম্ন যে প্রতিষ্ঠানে ধরো 5,000 কোটি টাকা আছে, ধরো 5,000 crore, ধরো যে 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 প্রতিষ্ঠানে 5,000 crore ইনকাম হয়, ওই প্রতিষ্ঠানে দেখবা মিনিমাম 3,500 টাকা আছে ক্রোর, 3,500 crore আছে কি ঋণ, ডেপ্টে আছে। বুঝতে পারছো? তার মানে ডেপ্টের কর সাধারণত কি কর ছাড়যোগ্য। কেননা এই যে দেখো এই 3,500 কোটি টাকা যদি সে যদি নর্মালি নিজের থেকে ইনভেস্ট করতো বা নিজের প্রতিষ্ঠান থেকে ইনভেস্ট করতো, তার মিনিমাম 40% কর দিতে হইতো, 40% কর। এখন কি করে? সে এই টাকাটা ঋণ নিয়ে ব্যবসা করতেছে, এই টোটাল টাকাটা তার কর দিতে হয় না, তার মানে কর ছাড়যোগ্য। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সুযোগ সুবিধা। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখবো কি আছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে। আফটার ট্যাক্স কস্ট অফ ডেট, দেখো তো আফটার ট্যাক্স কস্ট অফ ডেট এর বিবেচ্য দেখো তো কোন সূত্র হবে বলো তো? সবাই সূত্রটা একটু কাউন্ট করো তো, কোন সূত্রটা হবে বলো? কোন সূত্রটা এইখানে অ্যান্সারটা সঠিক হবে? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে। ওকে, সবাই একটু দেখো, সবাই, ওকে। সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে আমাদের কি অ্যান্সারটা হবে এইখানে আমরা একটু দেখবো কি অ্যান্সারটা সঠিক হয়। চলো দেখি তো কি অ্যান্সারটা সঠিক হবে আমাদের, আমরা একটু দেখে ফেলি কি অ্যান্সারটা হবে। চলো দ্রুত। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এটা কি বলতো? আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। তাহলে এটা সবাই জানি আমরা, সুদের হার ইনটু 1 মাইনাস কর হার, 1 মাইনাস কর হার। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 50 নম্বর কোশ্চেন কি বলছে দেখো।
প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার প্রেফার্ড স্টক বলা হয়। প্রেফারেন্স শেয়ারের কস্ট নির্ধারণ করা কিসের উপর বলো তো? মুনাফার উপরে, নির্দিষ্ট লভ্যাংশ ধারা, কর ধারা না ঝুঁকি ধারা? বলো সবাই, একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে প্রেফার্ড স্টকটা কি হবে ভাই বলো তো সবাই? ওকে, তাহলে প্রেফার্ড স্টকটা আমরা কস্টটা কিভাবে নির্ধারণ করি? আলটিমেটলি প্রেফার্ড স্টকে তো কোনো কর থাকে না, এখানে আমরা কস্টটাকে নির্দেশ করি কিভাবে? সাধারণত যত টাকা তারা কি লভ্যাংশ পাবে সেটার উপর নির্ভর করি, যে হ্যাঁ তারা এত টাকা ইনভেস্ট করছে। ধরো 10% প্রেফার্ড স্টক, ধরো 10% প্রেফার্ড স্টক কত টাকা? ধরো 2 লক্ষ টাকা। তাহলে আলটিমেটলি যদি প্রফিট হয়, আমরা 2 লক্ষ টাকার উপরে কি করি? 10% দিয়ে দিই। তাহলে কত টাকা? 20,000 টাকা আমরা দিয়ে দিই। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের কস্ট। ওকে, এইবার সাধারণত আমরা টাকাটা পে করি। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। চলো দেখো কি বলছে। ওকে, রিটেইন আর্নিংস। ওকে, রিটেইন আর্নিংসটা কি? এর কস্ট কিভাবে ধরা হয় বলতো? রিটেইন আর্নিংস এর কস্ট কি বলতো? ইকুইটি কস্টের সমান, ডেট কস্টের সমান, নাকি শূন্য, নাকি কম? বলো সবাই, একটু দ্রুত অ্যান্সার করো সবাই একটু দ্রুত অ্যান্সার করো। দেখো রিটেইন আর্নিংস মানে কি? দেখো অর্জিত আয়। ওকে, অর্জিত আয়। তাহলে এটা অবশ্যই ইকুইটির উপরে যেটা নির্ভর করে, ইকুইটি কস্ট যেটা, ওই কস্টের সমান কি সাধারণত হয়ে থাকে? কস্টের সমান কি হয়ে থাকে? আমাদের রিটেইন আর্নিংস হয়ে থাকে, রিটেইন আর্নিংস। ওকে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, দেখো এর পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? দেখো ক্যাপিটাল বাজেটিং এর কস্ট অফ ক্যাপিটাল বাজেটিং পুরোটা যেটা আছে সেটার মধ্যে দেখো কস্ট অফ ক্যাপিটাল কি বলতো? কস্ট অফ ক্যাপিটাল কোনটা বলো? সর্বোচ্চ রিটার্ন, ডিসকাউন্ট রেট, পেব্যাক পিরিয়ড, নাকি মুনাফা? বলো কোনটা হবে? ক্যাপিটাল বাজেটিং এ কস্ট অফ ক্যাপিটাল কোনটা বলো তো? সবাই একটু অ্যান্সার করো সবাই। কস্ট অফ ক্যাপিটাল কোনটা? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, ক্যাপিটাল বাজেটিং এ কস্ট অফ ক্যাপিটাল কোনটা বলো তো? কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে ডিসকাউন্ট রেট। ওকে, ডিসকাউন্ট রেটটা হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল। ডিসকাউন্ট রেটটা হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল। 50 কে ক্যান্সেল করেছো, কাইফ অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, নিধি অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা, রাসেল, কাইফ, ঠিক আছে? অ্যাকাউন্টে দিছিল নাকি? ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই পর্যন্ত পড়লাম। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো। চলো ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা চলো সলভ করে ফেলি। এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে চলো দেখি। অলরেডি 52 না, এখন অনেকগুলো কোশ্চেন আছে আমাদের, 70 তো আরো কয়েকটা আছে। দেখো মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। ওকে, মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল, তাহলে এটা কি হবে দেখো তো? মার্জিনাল কস্ট অফ ক্যাপিটালটা আমরা এটা সলভ করবো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো সবাই? একটু দ্রুত অ্যান্সার করতে হবে। মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল বলতে কি বোঝানো হয়? তহবিলের অতিরিক্ত ব্যয়, ঠিক আছে? ধরো কিরকম? ধরো মনে করো এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। ওকে, ফিক্সড কস্ট হচ্ছে এটা। আর এই যে এইখান থেকে ধরো এরকম একটা ইয়ে গেল, সাধারণত আমাদের এই পর্যন্ত কস্টটা থামার কথা ছিল, মানে আমাদের ব্যয়। কিন্তু কখনো ব্যয় যদি এই পর্যন্ত হয়ে যায়, তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি হলো? ব্যয়টা কিন্তু আমাদের বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এই যে দেখো এই যে এইটুকু ব্যয় বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? অতিরিক্ত তহবিলের ব্যয়। তাহলে রাইট অ্যান্সার কি? অতিরিক্ত তহবিলের ব্যয় হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করে ফেলি। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, এক্সপ্লিসিট। ওকে, এক্সপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল। এক্সপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল কি বলতো? সুযোগ ব্যয়, ওকে, প্রকৃত নগদ বহিঃপ্রবাহ, অনুমান ভিত্তিক ব্যয়, নাকি অদৃশ্য ব্যয়? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে কি হবে বলতো? দেখো তো ভাইয়া, এক্সপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল এইটা হচ্ছে দেখো প্রকৃত নগদ বহিঃপ্রবাহ। প্রকৃত নগদ কি বলো? বহিঃপ্রবাহ। প্রকৃত নগদ বহিঃপ্রবাহ, এইগুলো একটু মনে রাখো। এই যে এই কোশ্চেন গুলা মনে রাখো, পরীক্ষা হলে না কিন্তু ঝামেলা পড়ে যাবো, বুঝতে পারছো? এগুলো কিন্তু টাফ কোশ্চেন। এক্সপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল এগুলো কিন্তু টাফ কোশ্চেন, পরীক্ষার হলে কিন্তু পারাটা কিন্তু টাফ হয়ে যাবে, বুঝতে পারছো? তো তোমরা একটু এগুলো ভালো মতো একটু আয়ত্ত করার চেষ্টা করবা অথবা মনে রাখবা। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি আশা করি। ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের চলে যেতে হবে না? চলো আমরা পরবর্তীটা কোশ্চেন সলভ করি। তাহলে এক্সপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে একটু যাই দেখি। দেখো কি বলছে, কস্ট অফ নিউ ইকুইটি। ওকে, নতুন একটা ইকুইটি যদি নেই, তাহলে সেটা কস্ট অফ কিরকম হবে? দেখো রিটেইন আর্নিংস এর চেয়ে বেশি হবে, কম হবে, শূন্য হবে, না সমান হবে? বলো কোনটা হতে পারে? বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, দেখো নতুন করে আমরা যদি কি নেই, নতুন করে আমরা যদি আরেকটা যদি ইকুইটি নেই, এটা কিরকম? ধরো আমাদের টোটাল ধরো শেয়ার সংখ্যা আছে হচ্ছে ধরো 10,000, আমরা ধরো বাজারে ছাড়ছি হচ্ছে ধরো 6,000। ওকে, 6,000 বাজারে ছাড়ছি, এটা বাজারে চলমান, এটা হচ্ছে বাজারে চলমান। তাহলে আমরা কি করবো? ধরো আমাদের ইচ্ছে হচ্ছে না আমরা আরো 2,000 শেয়ার বাজারে ছাড়বো, এই যে আরো 2,000 শেয়ার বাজারে ছাড়লাম, এই যে নিউ ইকুইটি করলাম, এর ফলে কি হবে? এর ফলে রিটেন আর্নিংসটা কি বেশি হয়ে যাবে। রিটেন আর্নিংস কি হবে? বেশি হয়ে যাবে। ওকে, রিটেন আর্নিংস আমাদের কি হবে? বেশি হবে। ওকে, আমি একটু দেখবো 55 নাম্বার কে কি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, 55 নাম্বারটা কি অ্যান্সার হবে দেখি, সবাই একটু অ্যান্সার করুক। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করতে পারছো দেখতেছি। ফাইন, তাহলে হচ্ছে কি অ্যান্সার হবে? আলটিমেটলি অ্যান্সার হবে কি 55C। 55C হবে কেন? সমান কেন হবে? নতুন ইকুইটি নিলে সমান হবে না ভাই। নতুন ইকুইটি নিলে রিটেন আর্নিংস এর চেয়ে কি আরো কি কস্ট অফ ইকুইটি আরো বৃদ্ধি পাবে না পাগল? ব্রেক পয়েন্ট। ওকে, ব্রেক পয়েন্ট বিশ্লেষণ ব্যবহৃত হয়। দেখো ব্রেক পয়েন্টটা কি বিশ্লেষণ করে দেখো তো ভাইয়া, ব্রেক পয়েন্টটা কি বিশ্লেষণ করে দেখো, মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল
অ্যাভারেজ কস্ট, হিস্টোরিক্যাল কস্ট নাকি এক্সপ্লিসিট কস্ট? বলো ব্রেক পয়েন্টটা কি বিশ্লেষণ করো, বলো সবাই একটু অ্যান্সার করো দ্রুত। আমরা প্রায় ক্লাসের অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলছি। বলো ব্রেক পয়েন্টটা কি? বলো তো ব্রেক পয়েন্টটা কি ফলো করে? আলটিমেটলি মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল, মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল, মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল একটা নির্দিষ্ট মার্জিন থাকে, ঠিক আছে? একটা মার্জিন থাকে, ওইটুকুর মধ্যেই সাধারণত হয়ে থাকে মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল কি এখানে ব্রেক পয়েন্ট, এই পর্যন্ত কি ব্রেক পয়েন্ট থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। ফাইন, তাহলে আমরা এটা অ্যান্সার সঠিক করেছি। পরবর্তী কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, কস্ট অফ ক্যাপিটাল। দেখো কি বলছে, কস্ট অফ ক্যাপিটাল চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দেখো কস্ট অফ ক্যাপিটাল কি বলছে, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কি বলো কস্ট অফ ক্যাপিটাল কি ফলো করে? কর নির্ধারণ, বিনিয়োগ এবং অর্থায়ন সিদ্ধান্ত নির্দেশক, হিসাব সংরক্ষণ, উৎপাদন পরিকল্পনা। তাহলে আলটিমেটলি কস্ট অফ ক্যাপিটালটা আমাদের ধারণা দেয় বা আমাদের অ্যাজাম্পশনটা ফিল করে যে আমরা কত টাকা বিনিয়োগ করব আর অর্থায়ন সিদ্ধান্তটা আমাদের কেমন হবে, এর ফলে আমাদের প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত অর্থ বা কাঙ্ক্ষিত মুনাফা বা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে কিনা, ওই জিনিসটা হচ্ছে কি ফলো করে? কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? প্রতিষ্ঠানে তোমার অনেক টাকা আছে কিন্তু তুমি কস্ট অফ ক্যাপিটাল ভালো মতো করতে পারো না, তাই কিন্তু তোমার কোনো লাভ নেই। ঠিক আছে, আলটিমেটলি তোমার টাকাগুলো জলে যাবে, তোমার প্রতিষ্ঠানে কোনো কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আসবে না। বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখি বলছে, কোনটি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো? ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পদ্ধতি বলো তো, কোনটি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পদ্ধতি? বলো কোনটি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পদ্ধতি? বলো পেব্যাক পিরিয়ড, ওকে পেব্যাক পিরিয়ড, তারপর হচ্ছে ধরো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন হবে না, এভারেজ রেট অফ রিটার্ন হবে। ওকে, যাই হোক, নিট প্রেজেন্ট ভ্যালু নাকি এভারেজ কস্ট, কোনটা বলো তো? কোনটি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো? বলো প্রত্যেকে এইটা একটু অ্যান্সার করো। 18 নম্বর কোশ্চেন আমি সলভ করবো না, তোমরা একটু অ্যান্সার করে ফেলো। কি হবে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কোনটা বলো তো? ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কোনটা? ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোটা হচ্ছে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু। ওকে, নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো প্লাস এছাড়াও আরেকটা আছে কি বলো তো? আইআরআর, ওকে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর। এটা হচ্ছে কি আরেকটা আছে পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই তিনটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কি কি বলতো? ট্র্যাডিশনাল ক্যাশ ফ্লো হচ্ছে আগেরটা, ট্র্যাডিশনাল ক্যাশ ফ্লো হচ্ছে এটা, ট্র্যাডিশনাল ক্যাশ ফ্লো, ট্র্যাডিশনাল ক্যাশ ফ্লো। আর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো কি বলতো? নিট প্রেজেন্ট ভ্যালু অথবা এনপিভি, আর একটা হচ্ছে কি আইআরআর, আর একটা হচ্ছে কি পিআই। এইগুলো হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অথবা আধুনিক অথবা মডার্ন ক্যাশ ফ্লো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলতেছে, 59 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর। ঠিক আছে, এইটাকে কি বলা হয়? এটা হলো দেখো গড় মুনাফা নির্ণয় করে সেম হার দেখানো হয় যেখানে এনপিভি ইকুয়াল টু 0, সুদের হার নাকি কস্ট অফ ক্যাপিটাল। হ্যাঁ, এই ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে সবচেয়ে আধুনিক পদ্ধতি। ঠিক আছে, এনপিভির পরে যদি সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যদিও এনপিভি করে প্রতিষ্ঠানে কস্ট অফ ক্যাপিটাল ফাইনালি পাওয়া যায়, ডিসকাউন্টেড রেট পাওয়া যায়, কিন্তু তবুও আমরা যখন আইআরআরটা করি তাহলে প্রতিষ্ঠানে আমরা একদম অ্যাকুরেট মানটা পাই, একদম অ্যাকুরেট মানটা পাই। আমরা ইন্টারনাল রেট অফ রিটার্নের মাধ্যমে দেখি যে আলটিমেটলি আমাদের সেখানে কি হয়, এনপিভি সবসময় কি হয়? শূন্য হয়। এনপিভি কি হয়? এনপিভি কি হবে ভাইয়া বলো তো? এনপিভি শূন্য হয়। ঠিক আছে, কাইফ অ্যান্সার করেছো, রাসেল, হাবিবুল কুবরা, মাহফুজ আহমেদ অনেক লেট করে ফেলছো। ঠিক আছে, 59 নাম্বার, মাত্র আসছো ক্লাসে, অনেক লেট ভাইয়া, অনেক লেট মানে অনেক লেট। আমরা প্রায় ক্লাসের শেষ দিকে চলে আসছি। ঠিক আছে, আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসি, তুমি মাত্র আসছো ক্লাসে, না এটা খুবই কষ্টদায়ক, আরো আগে আসা দরকার ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 58, আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে, আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ করে দিব। ক্লাসটা একটু শেয়ার দিও সবাই, যারা যারা আছো ক্লাসে একটু ক্লাসটা শেয়ার দিও। তারপর দেখো কি বলছে, দেখো আইআরআর ও কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সম্পর্ক কি বলো তো? আইআরআর ও কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সম্পর্ক কি, সবাই একটু বলো। আইআরআর আর কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সম্পর্ক কি বলো তো ভাইয়া, বলো। এখন দেখো আইআরআর আর কস্ট অফ ক্যাপিটালের মধ্যে সম্পর্ক হইতে হবে এরকম যে কস্ট অফ ক্যাপিটাল সবসময় কি হবে বলো তো? কস্ট অফ ক্যাপিটাল ছোট হবে, কস্ট অফ ক্যাপিটাল ছোট হবে, আইআরআর মাস্ট বি বড় হইতে হবে, আইআরআর মাস্ট বি কি হইতে হবে? বড় হইতে হবে। ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল থেকে আইআরআর যখনই বড় হবে তখন সেটা কি গ্রহণযোগ্য হবে। কি বললাম? কস্ট অফ ক্যাপিটাল থেকে আইআরআর কি হবে বলো তো ভাইয়া? বড় হবে, তাহলে কি আমাদের গ্রহণযোগ্য হবে, এদের মধ্যে সম্পর্ক হইতে হবে এরকম। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 60 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। দেখি 60 অ্যান্সারটা কারা কারা করতে পারো। ওকে ওকে, কারা কারা অ্যান্সার করতে পারো আমি একটু দেখি। 60, ওকে 61। দেখো প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি নির্ধারণ করে বলো তো? প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি নির্ধারণ করে? প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি নির্ধারণ করে ভাইয়া? সবাই একটু দ্রুত অ্যান্সার করো আমার, ঠিক আছে? প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা আমাদের কি নির্ধারণ করে? সবাই সবাই একটু অ্যান্সার করবো দেখি কি হয়। দেখো তো প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ধারণ করা হয় কি বলতো? ভবিষ্যৎ মূল্য নির্ধারণ দ্বারা পিভি অফ ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, নিট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই সেল নাকি পেব্যাক পিরিয়ড? বলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো, এটার অ্যান্সারটা কি হবে দেখো তো। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো অথবা নিট প্রেজেন্ট ভ্যালু, অথবা এটা বলো নিট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা আছে। ওকে, এই দুটোকে আলটিমেটলি কাউন্ট করতে হবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স নির্ধারণ করে কিভাবে? এনপিভি ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অথবা প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লো ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। পরবর্তী কোশ্চেনে যাও। দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। ওকে,
মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট মানে কি বলতো? একাধিক প্রকল্প গ্রহণযোগ্য, একটি গ্রহণ করলে অন্যটি বাতিল, সবগুলো গ্রহণযোগ্য নাকি ঝুঁকিমুক্ত? কোনটা হতে পারে? সবাই একটু দ্রুত অ্যান্সার করতে পারে দেখি। কি অ্যান্সার হতে পারে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো বলো তো। ওকে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট মানে কি দেখো তো, আমাদের কি যেখানে একটা গ্রহণ করতে হবে, ঠিক আছে, একটা গ্রহণ অন্যটা বাতিল, ঠিক আছে। পরস্পর বর্জনশীল প্রকল্প, এই যে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। কি বলা হয়? পরস্পর, ওকে, পরস্পর বর্জনশীল, ওকে, বর্জনশীল প্রকল্প, ওকে, পরস্পর বর্জনশীল প্রকল্পকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। ওকে, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট একে বলা হয় কি 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 বলা হয় বলতো? এটাকে আমাদের কি বলা হয়? সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমি পরবর্তী কোশ্চেনটা সলভ করবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা মোটামুটি সবাই দেখতেছো, ক্লাসটা ফাইন। তাহলে এই কোশ্চেনটা আমাদের শেষ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যে দেখো কি বলছে, রিস্ক অ্যাডজাস্টমেন্ট। ওকে, রিস্ক অ্যাডজাস্টমেন্ট ইন ক্যাপিটাল বাজেটিং। রিস্ক অ্যাডজাস্টমেন্ট ইন ক্যাপিটাল বাজেটিং, যখন আমরা ক্যাপিটাল বাজেটিং এর রিস্কটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলি তখন আমাদের কি হয় বলতো? তখন পেব্যাক দ্বারা, কোনটা দ্বারা করি? পেব্যাক দ্বারা, ডিসকাউন্ট রেট দ্বারা, এআরআর দ্বারা, নাকি কর কমিয়ে? বলো কোনটা হতে পারে বলো তো। সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো। দেখো তো, রিস্ক অ্যাডজাস্টমেন্ট ইন ক্যাপিটাল বাজেটিং, রিস্ক অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল বাজেটিং কিভাবে করা হয়? আমরা দেখো প্রথমে একটা এনপিভি, একটা মান দেওয়া আছে, ধরো এনপিভি দেওয়া আছে ধরো 15%। 15% দেওয়ার ফলে এনপিভি যে মানটা আসছে এটা ধরো পজিটিভে আসছে। কিসে আসছে? পজিটিভে। তখন আমরা কি করি? তখন আমরা ডিসকাউন্ট রেটটাকে কি বৃদ্ধি করে দিই। তখন আমরা এনপিভি ধরে নিই ধরো ধরো কত পার্সেন্ট, ধরো ধরো এখানে প্লাস যদি ধরো 5,000 টাকা থাকে, তাহলে অবশ্যই 15%কে আমাদের মিনিমাম 40 প্লাস করতে হবে। ধরো 40% করলে তখন কি হবে? ধরো মাইনাস ধরো 3,000 টাকা, এরকম ভাবে আসবে। এরকম ভাবে যখন চলে আসে, ঠিক আছে, 5,000 টাকা মাইনাস আসে, তখন আমরা এইটা দিয়ে ধরো আমরা কাজটা করে ফেলি, ঠিক আছে। এনপিভি অফ লোয়ার রেট, এনপিভি অফ হায়ার রেট, এইভাবে কি আমরা করি। আর এইটা করার মাধ্যমে কি করি? রিস্ক অ্যাডজাস্টমেন্ট আমরা করে ফেলি, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? ডিসকাউন্ট রেট বৃদ্ধি করে, ফাইন। তাহলে এইটা আমাদের শেষ। পরবর্তী কোশ্চেন দেখো, ইনফ্লেশন বিবেচনা না করলে কি হবে বলতো? ইনফ্লেশন বিবেচনা না করলে কি হবে বলতো? এনপিভি সঠিক হবে, ভ্রান্ত বিনিয়োগ সিদ্ধান্ত হবে, ঝুঁকি কম হবে, নাকি লাভ বেশি? বলো। ইনফ্লেশন যদি যদি বিবেচনা না করা হয়, বলো, ইনফ্লেশন যদি বিবেচনা না করা হয় তাহলে কি হবে বলতো? প্রতিষ্ঠানে ইনফ্লেশন, সুদের হার, এইগুলো মাস্ট বিবেচনা করতে হবে। এগুলো বিবেচনা না করলে কি হবে দেখো তো? ভ্রান্ত বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্তটা কি ভালো হবে না, বিনিয়োগ সিদ্ধান্তটা কি একদম ভ্রান্ত ধরনের হবে, ঠিক আছে। তাহলে আমাদের রাইট আনসার কি বলো? ওকে, মাহফুজ আনসার করেছো, হাবিবা, নিধি, কাইফ, রাসেল, হাবিবা, ওকে ফাইন, সবাই অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ সো মাচ। অনেক শিক্ষার্থী দেখতেছি আমাদের ক্লাসে উপস্থিত আছো, ক্লাসে অ্যাটেন্ড করতেছো, কোশ্চেনে অ্যান্সার করতেছো, ফাইন। তাহলে আমাদের এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দেখো সিস্টেমেটিক রিস্ক। ওকে, সিস্টেমেটিক রিস্ক বলতে কি বোঝানো হয় বলতো? বাজারগত ঝুঁকি যা হ্রাস করা যায় না, প্রতিষ্ঠানের ঝুঁকি, লেনদেন ঝুঁকি, এই নির্দিষ্ট প্রকল্পের ঝুঁকি। দেখো সিস্টেমেটিক রিস্ক, এটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। ওকে, এই দুটো আমরা একটু সলভ করবো। সিস্টেমেটিক রিস্ক আর হচ্ছে কিভাবে বলতো? আনসিস্টেমেটিক রিস্ক। আচ্ছা, সিস্টেমেটিক রিস্ক হচ্ছে দেখো কিভাবে বলতো? বাজার ঝুঁকি, ঠিক আছে, এইটাকে চাইলে আমরা কি কোনোভাবে হ্রাস করতে পারি না, এটা আমাদের হাতে নাই, ঠিক আছে। যেটা আমাদের হাতে নেই সেটাকে কি বলা হয়? সিস্টেমেটিক রিস্ক। ওকে, দেখো আমরা এটাকে বাজার ঝুঁকিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে এটাকে হ্রাস করা যায় না। ওকে, 65 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, রিস্ক কমাতে ব্যবহার করে। দেখো রিস্ক কমাতে কি কি ব্যবহার করতে? ডাইভার্সিফিকেশন, হেজিং, লিভারেজ, নাকি শর্ট সেলিং? বলো তো কি হবে? রিস্ক কমানোর জন্য কি ব্যবহৃত হয় বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, বলতো ভাই রিস্ক কমানোর জন্য কি ব্যবহার করা হয় বলো তো? রিস্ক কমাবো, ধরো প্রতিষ্ঠান, ধরো আমাদের রিস্ক আছে, রিস্কটা আমাদের কমাইতে হবে, তাহলে কি করবো? ডাইভার্সিফিকেশন, ঠিক আছে। কি কি করতে হবে? ডাইভার্সিফিকেশন। বৈচিত্র্যায়ন, কি করতে হবে? বৈচিত্র্যায়ন। ওকে, বৈচিত্র্যায়ন আনতে হয়। বৈচিত্র্যায়নের মাধ্যমে কি করা যায়? ডাইভার্সিফিকেশনের মাধ্যমে কি করা যায়? রিস্কটাকে আমরা চাইলে কিছুটা কমাইতে পারি, বলবো না যে পুরোটাই কমে যাবে, কিন্তু কিছুটা হইলেও হয়তো বা কমতে পারে, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো কি বলছে। 67 নম্বর কোশ্চেন, রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বলতে কি বোঝানো বলতো? রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, সরাসরি রিটার্ন, ঝুঁকি বিবেচনা করে রিটার্ন, ন্যূনতম রিটার্ন, নাকি সুদের হার? কোনটা বলতো? রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। এটা কি হবে বলো? রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বলতে কি হবে বলতো? রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন হচ্ছে দেখো আমরা ঝুঁকিটা বিবেচনা করে যে রিটার্নটা আসবে, ঝুঁকি বিবেচনা করার পর ওই যে আমরা এনপিভি লোয়ার, তারপর হচ্ছে এনপিভি হায়ার, এই যে আমরা এই যে এইগুলা করলাম আইআরআর দিয়ে করার পর তো আমরা কি ঝুঁকিটা আমরা কি আগে বিবেচনা করে তারপর আমরা ধরি যে আমাদের রিটার্ন এটুকু আসতে পারে। তাহলে দেখো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বলতে বোঝানো হয় যে আমরা আলটিমেটলি কতটুকু ঝুঁকি, কি আমরা কতটুকু ঝুঁকি কাউন্ট করে তারপর কি কি করছি আমরা বলতো? তারপর আমরা সিদ্ধান্তটা নিয়ে ফেলছি। তাহলে এই জিনিসটা হচ্ছে মেইন ভাবে কি আমাদের কাউন্ট করা হয়। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো
পরবর্তী কোশ্চেন কি বলতে পোর্টফোলিও রিস্ক নির্ণয় করা হয়, বলো পোর্টফোলিও রিস্ক নির্ণয় করা হয়, তাহলে এটা কি বলো, দেখো যাও পোর্টফোলিও রিস্ক কি বলো, পোর্টফোলিও রিস্ক নির্ণয় করা হয় কি বলো তো, ইন্ডিভিজুয়াল অ্যাসেট রিস্ক দ্বারা কভারেন্স এন্ড বেটা, ঠিক আছে, কোভেরিয়েন্স কি বলছো দেখো, কোভেরিয়েন্স এন্ড বেটা ব্যবহার করে সুদ ধারা নাকি নগদ প্রবাহ ধারা, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, মোটামুটি ক্লাসটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর দুই তিনটা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো সলভ করে দিলে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে, কোশ্চেনগুলো সলভ করে দিলে আমাদের ইনশাল্লাহ অলমোস্ট ক্লাসের সমাপ্তি হবে। তো তোমরা যারা যারা আসো একটু যুক্ত আর কয়েকটা অ্যান্সার করে দাও, তাহলে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দেবো, ঠিক আছে, ওকে ফাইন, সবাই দ্রুত অ্যান্সার করো, তাহলে কি বলতো পোর্টফোলিও রিস্ক, ঠিক আছে, নির্ণয় করা কিসে দ্বারা, বলো সবাই অ্যান্সার করো, সবাই 68 নাম্বার কোশ্চেনে অ্যান্সার করে ফেলো, 68 সবাই। তো অবশ্যই দেখো পোর্টফোলিও রিস্কটা আমরা কি দ্বারা কাউন্ট করি, কোভেরিয়েন্স আর হচ্ছে বেটা দ্বারা, WSCC, ওকে, WSCC এর মধ্যে আমরা কি করি, এই জিনিসটা ব্যবহার করি, তাহলে কোভেরিয়েন্স একটা আছে, একটা কোরিলেশন আছে, তাই কোরিলেশন না কোভেরিয়েন্সের মাধ্যমে আর হচ্ছে বেটা দ্বারা আমরা কি এটা কাউন্ট করে থাকি বা বিবেচনা করে থাকি, ফাইন। পরবর্তী দেখো কি বলছে, দেখো CAPM ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, CPM এর ফুল মিনিংটা জেনে যাও, কি ভাই বলো তো, ক্যাপিটাল অ্যাসেট, ওকে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং, ওকে, প্রাইসিং মডেল, ওকে, এইটা একটু ভালো মতো পড়ে যায়, কারণ এইটা কিন্তু আসে পরীক্ষায়, যেটা ফুল মিনিং, ওকে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সাহায্যে ইনভেস্টর নির্ধারণ করে, কি নির্ধারণ করে বলতো, হিস্টোরিক্যাল প্রফিট, ফেয়ার রিটার্ন অন রিস্কি অ্যাসেট, ডিভিডেন্ড পলিসি নাকি হচ্ছে ফিক্সড কস্ট, কোনটা বলতো, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের দ্বারা কি করতে পারে বলতো, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের মাধ্যমে তারা ফেয়ার মানে হচ্ছে ন্যায্য, ফেয়ার মানে কি, ফেয়ার মানে হচ্ছে ন্যায্য, ওকে, ন্যায্যভাবে তারা কি জানতে পারে আলটিমেটলি কত টাকা আমি রিটার্ন পাবো, আর যেখানে আমি ইনভেস্ট করতেছি, যেই ঝুঁকিপূর্ণ প্রজেক্টে ইনভেস্ট করতেছি, ওইখান থেকে আমি কতটুকু আলটিমেটলি ন্যায্যভাবে কি রিটার্ন পেতে পারি, ওই জিনিসটা কি এখানে ক্লিয়ারলি কি একটা ধারণা দিয়ে দেয়। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপর পড়বো হচ্ছে আমরা 70 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন, আমাদের সর্বশেষ কোশ্চেন, অ্যান্সার করো, রিস্ক এন্ড রিটার্ন ম্যানেজমেন্ট এর চূড়ান্ত লক্ষ্য কি বলতো, রিস্ক এন্ড রিটার্ন ম্যানেজমেন্টের চূড়ান্ত লক্ষ্য কি ভাই বলতো, ঝুঁকি কমানো, সম্পদ সর্বোচ্চকরণ নাকি ঝুঁকি নিয়ন্ত্রণ নাকি হচ্ছে সুদ হ্রাস, বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, আমরা একটু দেখবো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমাদের কি হতে পারে, আমরা সবাই একটু অ্যান্সার করবো ফার্স্ট, ওকে, লাস্ট কোশ্চেন আমরা সবাই অ্যান্সার করে শেষ করে দিব, ফাইন। দেখো সবাই একটু অ্যান্সার করো ভাইরা, অ্যান্সারটা কি হবে দেখবো আমি একটু, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখবো কার কি অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেরি করা যাবে না, আমরা ইনশাল্লাহ অ্যান্সার করে ফেলবো, দেখি কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করো, ওকে। লাস্ট কোশ্চেনটা আমরা অ্যান্সার সলভ করে শেষ করেছি, 70 এর বি, রিস্ক এন্ড রিটার্ন ম্যানেজমেন্ট, ঠিক আছে, রিস্ক এন্ড রিটার্ন ম্যানেজমেন্ট লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ এবং ঝুঁকি নিয়ন্ত্রণ, ভেরি গুড, সম্পদ সর্বোচ্চকরণ এবং ঝুঁকি নিয়ন্ত্রণ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রিস্ক এন্ড রিটার্নের মেইন কাজ হচ্ছে কি, আমরা ভাই সম্পদটা সর্বাধিকরণ করব, আমাদের প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে, পাশাপাশি আমরা ঝুঁকিটাকে যেন নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে 70 এর অ্যান্সার করেছে মাহফুজ, হাবিবা, নিধি, রাসেল, হাবিবা, ভেরি গুড, নিধি, ওকে, কাইফ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা সবাই অ্যান্সার করেছি, ক্লাসটা কেমন লেগেছে একটু জানাবো আমাকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।